This track was downloaded from FusionBD.com. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হয়ে গেল ডরের ৭৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। ডর এই পর্বে ধারণ করা হয়েছে মাধবপুর বাজার পুকুর পাড়ে একটি হন্টেড প্লেসে, এবং ডরের ৭৭তম পর্বে আমাদের সঙ্গে অতিথি হয়েছেন রাসেল, সুফল, নাইম এবং শরীফ। রাত ১২টা হচ্ছে সময়। ঢাকা শহরের জন্য তেমনটা গভীর না হলেও ঢাকার আশেপাশে যারা থাকেন এবং গ্রামাঞ্চল থেকে যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের জন্য খুবই গভীর রাত। এই গভীর রাত থেকে একেবারে নিশুতি রাত পর্যন্ত, রাত ২টো অব্দি কিংবা তারও কিছু বেশি সময় ধরে ডরের ৭৬তম পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আমার সঙ্গে অন দ্য স্পট থেকে যোগ দেবে সুমন রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি এবং শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের জন্য হন্টেড প্লেসে যাওয়ার সাউন্ড বাইট। ডর মানে ভয়। রেডি তো? রেডি। আমরা কোথায় যাচ্ছি? মাধবকুণ্ড। মাধবকুণ্ড যাচ্ছি না, মাধবপুর যাচ্ছি। মানে সব জায়গায় এক। মানে তুই কি বলতে যাচ্ছিস? দুইটার ডিস্টেন্স কত তুই জানিস? কত? অনেক দূর। আমি জানি না, তবে এটা জানি অনেক দূর। আমি তো আছি পাশাপাশি দুই এলাকা, মাধবকুণ্ড, মাধবপুর। না, মাধবকুণ্ডটা তো অনেকের কাছে পরিচিত, কারণ ওখানে একটা জলপ্রপাত আছে। বাংলাদেশে যেই কয়েকটা জলপ্রপাত তার মধ্যে একটা। ওখানে যাচ্ছি না বন্ধু, তোমাকে আমরা যেখানে নিয়ে যাব এবার সেটা হচ্ছে মাধবপুর, এবং এর কাছাকাছি কিন্তু আগেও গেছি। হ্যাঁ, তুই মনে ভুলে গেছিস? না না, বুঝতে পারছি, আমি এবার বুঝতে পারছি জায়গাটা কোথায়। সো এটাও বুঝতে পারছিস যে এখানে আমাদের বাসে সরাসরি যায়, ওখানে নামতে হবে। বেশি একটা, যদিও সময় বেশিক্ষণ লাগবে, ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা, অলমোস্ট ৪ ঘন্টা মনে লাগবে না, ৩ থেকে ৩.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ওকে, বুঝতেই পারছে যারা শুনে আমাদেরকে, তারাও বুঝতে পারছে যে আমরা এবার ঢাকার বাইরে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি। সো আর কথা না বাড়ায় চল। আচ্ছা, এখানে কেন যাচ্ছি আমরা? কেন যাচ্ছি দেখা যাক। কিছু লাস্টে না? হ্যাঁ, সেটাই। ঢাকা থেকে বাসে করে আমরা পৌঁছাই মাধবপুর। দোস্ত, এলাকায় তো লোকজন খুব একটা নাই দেখা যায়। কটা বাজে? বাজে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এলাকায় খুব লোকজন এই মুহূর্তে নাই। এই জায়গার প্রেক্ষিতে বলতেছিস তুই, কারণ এর আগের বার তুই যেটা দেখেছিলি ওই কম্পারেটিভলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে যেই পরিমাণ ভিড় দেখতেছি, এটা কিন্তু অন্য জায়গার তুলনায় যদি আমরা চিন্তা করি, সেই তুলনায় কিন্তু সেই তুলনায় যথেষ্ট ক্রাউডেড। আমি জাস্ট এত রাতের বেলা অনেক লোকজন একটু কমই মনে হলো, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যে মাধবপুর বাজার নামছি তো অনেক লোকজন হয়তো থাকবে আর কি। সেটাই। তবে বাজারটা বেশ বড় সড়ো একটা বাজার। এবার দোস্ত আমাদেরকে যেটা করতে হবে, বাজারটা কি একটু হেঁটে পার হই আমরা। আই হেট ওয়াকিং। আর কোনো ওয়ে নেই? না, ওয়ে আছে, কিন্তু এখন রিক্সা কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে। আচ্ছা চল, এক কাজ করি, আমরা হাঁটি, যদি রিক্সা পেয়ে যাই পেয়ে গেলাম, না পেয়ে গেলে হেঁটেই পৌঁছে যাবো। লেটস গো। অবশেষে একটা রিক্সা পেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে। সো অবশেষে বলবো না খুব বেশি ঝামেলাজনক জার্নি। না, ইট ওয়াজ এ গুড জার্নি, ভালোই ছিল। আবার দূরত্বের কথা চিন্তা করলে কমও না, তাই না? বাট যাই হোক, যেই কারণে আসা, এখানে জার্নি তো করতেই হবে, বিকজ আলটিমেটলি আমাদের ডট টিম তো আমাদের আগেই এখানে পৌঁছে গেছে, তাই না? সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার আমরা এমন একটা জায়গায় স্পট পেলেছি, একটা ওপেন
ইটস এন ওপেন স্পেস, ওপেন স্পেসই বলা যায়। কোনো মতে আমরা একটা তাঁবুর মতন খাটিয়ে নিয়েছি আর কি। এবং যদি গরম হতো এই স্পটটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা স্পট, চরম চরম। এখন আমরা একটা কাজ করতে পারি, লেটস গো, চল বাইরে এটা আগুন জ্বালাই। আসলে কাজ বাদ দিয়ে সব মানে কি বলে ফায়ার ওয়ার্ক করি, হ্যাঁ মানে এই ইচ্ছা করছে এরকমটাই। ইচ্ছা থাকলে উপায় নাই, কারণ সবাই বসে আছে তাই না, সবাই নিশ্চয়ই গল্প বলার জন্য বসে আছে। রাইট, অফকোর্স। আর আমরা এখন শুনতে শুরু করব। কাকে দিয়ে শুরু করবো আমরা? রাসেল ভাই, চল রাসেল ভাইকে দিয়ে শুরু করি। আর রাসেল ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু বলে দিই, আমরা এই মুহূর্তে মাধবপুরের একটা গ্রামে আছি, মানে মাধবপুর বাজার থেকে খুব কাছাকাছি একটা গ্রাম, একটা পুকুর পাড়ে আছি। এবং এই যে পুকুরটা আমাদের ঠিক বাম পাশে আছে, এই পুকুরটাকে নিয়েই অনেক ঘটনা ঘটে গেছে একটা সময়। এবং তার একজন চাক্ষুষ প্রমাণের কাছ থেকেই আমরা টোটাল ঘটনাটা শুনেছি। সেজন্যই আজকে আমাদের এই মাধবপুরে চলে আসা। এবং একটু কি বর্ণনাটা দিয়ে নিবে আমরা কেমন জায়গাটার মধ্যে আছি, যে আশেপাশের এনভায়রনমেন্ট? তুই বল। ঠিক এমন একটা জায়গার মধ্যে আছে, অন্যান্য সময় আপনি মনে করবেন এটা খুব হ্যাভেনলি একটা প্লেস, দেখতে এমন মনে হবে, ট্রু, কিন্তু এই মুহূর্তে এটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, কারণ আমরা জানি এটার পেছনের ঘটনা। রাইট, আফটার নোয়িং দ্য স্টোরি বিহাইন্ড ইট, তখন আবার কেমন যেন লাগে। এবং ঠিক পুকুরটার পাশেই আছে বেশ বড় সড়ো বাঁশঝাড়, অনেকটা জায়গা বিস্তৃত। আর আমরা ঠিক যেখানে বসেছি এর কিছুটা দূরেই আছে একটা মোটামুটি মাঝারি আকারের বটগাছ। এবং আমরা তো বললাম আগেই একটা ওপেন স্পেসে আছে। কথা, এখানে যারা প্রথমবারের মতন আসবে এই রাত্রের বেলা, তাদের একটু অন্যরকম তো অবশ্যই লাগবে। স্থানীয়দের কাছে হয়তো স্বাভাবিক হয়ে গেছে। যাই হোক, এইগুলা নিয়ে ফাঁকে ফাঁকে হন্টেড প্লেসটা নিয়ে আমরা কিছু কিছু কথা বলবো আপনাদের সাথে। এবং এন্ড অফ দ্য এপিসোডে যে আপনি পুরো ঘটনাটা জেনে যাবেন এই হন্টেড প্লেসটার আসলে, এবং বোনাস থাকবে আমার তরফ থেকে একটা রহস্যজনক কিছু ঘটনা। সো আমরা স্টার্ট করে দিই। আজকে আমরা ফার্স্টেই যাকে পেয়েছি তার পরিচয়টা একটু তার কাছ থেকে জেনে নিই। কি ভাইজান, আপনার নামটা বলেন। থ্যাংক ইউ সুমন ভাই। আমি হচ্ছি মোহাম্মদ রাসেল ফরাজি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মাত্র মাস্টার্স শেষ করেছি। তো আমার সাথে কিছু ঘটনা ঘটেছে আমার বাড়িতে। আচ্ছা, ঘটনাতে যাওয়ার আগে আগে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কবে থেকে বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটে, সুপারন্যাচারাল বা প্যারানর্মাল? হ্যাঁ, এটা হচ্ছে ছোটবেলা থেকে বিশ্বাস করতাম। কারণ হচ্ছে আমার মা বা আমাদের যে চাচারা আছে তারা বিভিন্ন গল্প বলতো, তখন আমরা মানে আগ্রহের সাথে নিতাম আমি সবসময়। কিন্তু বয়টা খুব কম কাজ করতো, কিন্তু বিশ্বাসটা পরবর্তীতে যখন আমার সাথে হয়ে গেছে তখন থেকে আমি একদম টোটালি বিশ্বাস করি। ওকে ওকে ওকে, তাহলে আমরা আপনার বিশ্বাসটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে। তো অভিজ্ঞতাটা হচ্ছে এরকম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বার্ষিক পরীক্ষা দেওয়া শেষ হয়েছে। আমি সারাদিন ঘোরাঘুরি খেলাধুলা করে ব্যস্ত থাকি সারাদিন। কোথায় থাকেন? কোথায় এই ঘটনা? এটা হচ্ছে আমার নিজের গ্রামের বাড়িতে, ময়মনসিংহ। ময়মনসিংহে কোথায়? ময়মনসিংহ হচ্ছে এটা কালিকাপুর গ্রাম, সদর থানাতেই আর কি। আচ্ছা, এটা কত সালের ঘটনা? এটা 2003 সালের ঘটনা। আচ্ছা, তাহলে শুনি এবার আমরা। রাত্রেবেলা আমি ঘুমাইতে হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে। তো যেহেতু আমি ছোট, আমি বড় ভাইয়ের সাথে ঘুমাই তখন। তো আমার বড় ভাই ব্যবসা করে, আমি তার সাথে তো রেগুলার ঘুমাচ্ছি। তো ওদিনকে ঘুমাচ্ছি, তো হঠাৎ করে আমার রাত মেবি, তখন তো আমি সময়টা বুঝতে পারবো না, মেবি মানে মধ্যরাত্রি। তো আমি যেই খাটে ঘুমাই সেই খাটের যে কর্নারটা আছে, সেই কর্নারে আমি মানে একটা জিনিস ফিল করলাম যে কি যেন একটা বসে আছে। ফিল করলেন বলতে কি আপনি আর চোখে দেখতে পেলেন? হ্যাঁ, মানে আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেছে এবং আমি উপরের দিকে তাকাইছি, মানে মুখ থেকে ল্যাপটা সরাইছি আমি। রাতে কয়টার দিকে সেটা? সেটা অবশ্যই 2টা বা 2:30 হবে এরকম, মানে মাঝরাতে। তো আমি দেখলাম ওখানে কি যেন একটা বসে আছে। এবং কোথায় বসে আছে? মানে ঘরের কোণে? হ্যাঁ, খাটের কোণে না, খাটের কোণে। তখন হচ্ছে আমি ফিল করলাম যে বিড়ালের যে চোখগুলো আছে না, এই 2টা চোখের মধ্যে শুধু জল জল করতেছে। তখন কিন্তু আমি রেডিয়ামটাকে আমি বুঝতাম না। এবং আমাদের গ্রামটা হচ্ছে বিরাট অন্ধকারাচ্ছন্ন একটা গ্রাম, প্রচুর জঙ্গল, আমাদের বাড়িটা জঙ্গলেই ছিল। তো আমি বারবার দেখতেছি কি আস্তে আস্তে এটা আমার দিকে আসতেছে। তো শুধু দেখছেন যে ওই লাইটটাই আপনার? হ্যাঁ, আস্তে 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 না, লাইটটার সাথে সাথে কিন্তু পিছনে যে একটা অবয়বটা সেটা আমি ফিল করতেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি আবার দেখছি কি কই যায়, কি করে, এটা কিন্তু আমি দেখছি। আসলে কিউরিওসিটি জাগে। তো এটা আস্তে আস্তে আসতেছে আসতেছে, এবং যখনই আসতেছে তখনই আমি আমার বড় ভাইকে জড়িয়ে ধরতেছি এবং আমার মুখটা লুকানোর চেষ্টা করতেছি। কিন্তু আমার বড় ভাই সজাগ পাচ্ছে না, সে নিজের মতো ঘুমাচ্ছে আর আমি ভয় পাচ্ছি এবং কম বলতে আমার মাথাটা ডাকতেছি। তো হঠাৎ করে তারপর আমার কেন জানি ফিল করতেছি যে আমি দেখবো এটা, দেখবো। তো আমি কম্বলটা মুখ থেকে সরাইছি, সরানোর পর আবার দেখলাম কি এটা আস্তে আস্তে আসতেছে আসতেছে। তখন আমি আমার বড় ভাইকে আরো জড়িয়ে ধরতেছি। তো একটা পর্যায়ে এসে এটা আমার বুকের উপরে বসছে। বিশ্বাস করেন ভাই প্লিজ, আমি অবাক হয়ে গেছি। এবং যখন বুকের উপর বসছে আমি কোনো বর ফিল করতেছি না, বর মানে ওয়েট ফিল করতেছি না। যখন এটা আমার বুকের উপর বসছে তখনই আমার 2টা হাত বের করছি, বের করে যখন একটা ধাক্কা দিছি তখনই আমি আসলে জিনিসটা
জিনিসটা বুঝছি যে এটা হচ্ছে পুরা বানরের আকৃতি শরীর, পশম জাতীয় Yes, কিছু yes, লেগেছে। পুরা বানরের আকৃতি। এটা যখন আমি ধাক্কাটা দিচ্ছি 2 হাত দিয়ে, তখনই সে আমাকে গলার মধ্যে চাপিয়ে ধরছে। যখনই গলার মধ্যে চাপিয়ে ধরছে তখনই আমি একটা চিৎকার মারছি। চিৎকার মারার সাথে সাথে যে আমার বাবা বা আমার ভাইয়া সবাই জেগে গেছে, এবং তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না, তো এই জন্য আমাদের হয়তো বাতিটা জ্বালাতে 30 সেকেন্ড লেগেছিল। কিন্তু আপনার পাশে যে ভাই ছিলেন উনি জেগেছিলেন? উনি জেগেছিলেন সাথে সাথে, চিৎকার শুনে? হ্যাঁ, চিৎকার শুনে সবাই জেগে গেছে। উনি কি কিছু দেখেছেন? না, উনি কিছু দেখেনি। ও একটা জিনিস বলিস, যখন চিৎকারটা দিছি তখন সাথে সাথে আমার পুরো ঘরটা মানে পুরো রুমটা একদম নীল হয়ে গেল। নীলমণিকে মানে নীলাভ রং? হ্যাঁ, নীলাভ রং, ইয়েস। আমরা যেরকম অন্ধকার ফিল করি না রাত্রে, কিন্তু অন্ধকার না, ওই সময়টাতে পুরো নীল রুম, আমি একদম নীল রুম। এবং চিৎকারটা মারার সাথে সাথেই মানে সে লাফ দিয়ে ফ্লোরে পড়লো, এবং লাফ দিয়ে ফ্লোরে পড়তে পড়তে কিন্তু আমার মা আমার বাবা কিন্তু সাথে সাথে বাতি জ্বালাই দিচ্ছে, ম্যাচের বাতি, যেটা বাতি জ্বালাই দিচ্ছে সাথে সাথে। তখন সে আমাকে বলতেছে কি হয়েছে। পরে আমি টোটালি বললাম যে এরকম অবস্থা। তখন সাথে সাথে আমাদের সমস্ত রুম, সমস্ত ঘর চেক করা হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দরজা তো অবশ্যই লাগানো, এবং মাটির ঘরে কিন্তু জানালা থাকে না। তো সে বের হয়ে যাওয়ার মতো কোনো ধরনের রাস্তা নাই, কিন্তু টোটাল ঘরে আমরা কোনো একটা বিড়াল পর্যন্ত পাই না। সো এরপর থেকে আমি এত বড় হয়ে গেছি, তারপরে আমি পরে প্রত্যেক রাত আমি আমার মায়ের সাথে ঘুমাইছি। এই ছিল মোটামুটি আমাদের প্রথম ঘটনাটা আমার। আচ্ছা, এরপরে তো আর ঘটে নাই এই ধরনের ঘটনা? এই পরে ওখানে আর ঘটে নাই, বাট আমি যখন ভার্সিটিতে চলে আসছি তখন ভার্সিটিতে আমার সাথে দুটো ঘটনা ঘটেছে। ফিউচারে আরো কিছু অভিজ্ঞতা আপনি পেয়েছেন? আমি খুব অবাক হলাম যে ওনার বড় ভাই, আমি ভেবেছিলাম যে পাশে যিনি ছিলেন সে চিৎকার শুনে উঠে চোখ খোলার সাথে সাথে উনি যেমন দেখেছেন জিনিসটা লাফ দিয়ে নেমেছে, ওটা ওনার দেখার কথা। এখানে একটা জিনিস আছে ভাইয়া, সে কিন্তু এক ধরনের সে ঘুমাচ্ছে একদম নিজের মতো, সেই মানে আপনি ঘুমাচ্ছে। ওই সময়টাতে সে একটা ঘোরের মধ্যে ছিল, ততক্ষণেই চলে গেছে জিনিসটা, মানে মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন পুরো ঘরটা নীল হয়ে গেছে, তখন আমি কি বলবো, আমি বিরাট ভয় পেয়েছিলাম। এটা কিন্তু সামথিং ডিফারেন্ট। এরকম আমি আগে কখনো ডরের কোন অতিথির কাছে কোনো এরকম ঘটনা আসলে একটা নীলাভ আলো তৈরি হয়েছে, ইটস ডিফারেন্ট, একটু অন্যরকম লাগছে আমার। আচ্ছা, একটা জিনিস একটু ইমাজিন করা যায়, মনে কর যে কেউ ঘুমিয়ে আছে, অন্ধকার একটা রুম, শীতের দিন যেতে অফকোর্স হয় কাঁথা বা লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছে, হঠাৎ করে কাঁথা বা লেপ সরিয়ে যদি কেউ খেয়াল করে যে ঠিক তার খাটের কর্নারে কোন একটা জিনিস তার দিকে তাকিয়ে আছে অদ্ভুত ভাবে, মানে ইচ্ছে ভয়ের আর কি হতে পারে? ইনফ্যাক্ট আমি ওনার রিয়াকশনে আমি অবাক হয়ে গেছি যে উনি সাথে সাথে এখানে উঠে চিৎকার করেনি। ওই যে বলছিল যে চিৎকার বের হয়ে আসছিল না। আসলে এই জিনিসগুলো আমি একটা ব্যাপার যেটা বলতে চাইছি, ওনার সাথে টোটাল যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আরেকভাবে এক্সপ্লেইন করা যায়। যেমন যখনই আমরা জানি বোবা ধরার ব্যাপারটা, কিন্তু নো ওয়ে ভাইয়া, প্লিজ, আমি একদম সেন্স আছে, আমার পুরোপুরি সেন্স। বুবাই আমাকে ওই সময় ধরে নাই। হাউ ডু ইউ নো যে আপনি এটা যে সেন্সেই দেখেছেন? আপনি কিভাবে? বুবাই ধরলে আমি চেষ্টা করি, আমি কথা বলতে পারি না, এবং অনেকভাবে আমি হাত পা ছড়াই দিই, আমি কথা বলতে পারি না। বাট ওই সময়টা সে আমার যখন বুকে বসছে, তার কোনো ওয়াইট পাচ্ছি না, কিন্তু যখনই আমি হাতটা বের করে তার আমি হাত দিয়ে ধাক্কা দিছি, তখনই কিন্তু আমি ফিল করছি যে একটা পুরো একটা ভালো আকৃতি একটা কিছু। যখন ধাক্কাটা দিছি সাথে সাথে সে আমার গলার মধ্যে চেপে ধরছে, তার হাত দুটো আমি ফিল করছি। কিন্তু হাত দুটো আপনি স্বপ্নেও ফিল করতেন, বাট এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে বোবা ধরলে কিন্তু হাত মুভ করাই যায় না, মুভ করতে পারছে। রাইট, এটা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, এবং আমি ভাইয়ের বুকে আমি লুকাচ্ছি, বিভিন্ন ভাবে আপনি তাকে জাগানোর চেষ্টা করছেন, এবং মুভমেন্ট আপনার কন্টিনিউ, এবং নিজেকে লুকানোর চেষ্টা করতেছি, বাট তারপরে আমি খেলতে করতেছি, আমি দেখবো এটা কি আসলে। এটাই হচ্ছে মূল বিষয়। আসলে রেহান যেটা বলছিল যে বোবাই যখন ধরে আসলে পুরো বডিটাই আসলে প্যারালাইজড এর মতো হয়ে যায় সার্টেন অফ টাইমের জন্য, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ঘটে না। আপনি ফুল সেন্সে এবং আপনি একজনকে ধাক্কা দিতে পারছেন, এটা গেল আপনার একটা এক্সপেরিয়েন্স, যথেষ্ট ভয়ঙ্কর, এবং আলটিমেটলি জিনিসটা কি ছিল, কোথায় গেল, সেটা নিয়ে বোধহয় পরবর্তীতে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। এটার সাথে আমার বাবার সাথে লিঙ্ক আছে, বাট আমরা এখন সেটা ডিটেলসে শুনতে চাই। আমরা কি সেই ঘটনাটা এখনই শুনবো? বাবার সাথে যদি ঘটনাটা বলি তাহলে আপনি ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন, প্লিজ। তো আমার বাবা ওই সময় ময়মনসিংহে জুট মেলে চাকরি করতো, যেহেতু আমাদের গ্রামটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, বলবো কি, মানে প্রচুর জঙ্গল। তার মানে এটা কত সালের ঘটনা শুনছি আমরা? এটা মেবি 40 বছর আগে মিনিমাম। তো ওই সময় আমার ভাইয়েরা ছোট ছোট তখন। তো আমার বাবা এবং আমার আঙ্কেল দুজন একসাথে চাকরি করতো। তো আমার আঙ্কেলটা ছিল ওই পাড়ায়, আমার বাবা ছিল এই পাড়ায়, অর্থাৎ সে এসে প্রতিদিন তাকে ডেকে নিয়ে যেত, এবং তারা দুজন হেঁটে হেঁটে অফিসে যাইত। সকালবেলা আজান ফজর আজানের সময় তারা বের হতো। তো একদিন ওই লোকটা আমার বাবাকে ডেকে নিয়ে যাচ্ছে। তো ওই লোকটা মোটামুটি অনেকটুকু দূরে দূরে থাকে, এবং আমার বাবা বলে তারাও একসাথে যাই। তো উনি বলতেছেন না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো এরকম করতে করতে সে প্রায় 3 থেকে 4টা জঙ্গল পার হয়ে গেছে। তো আমার বাবা মানে বারবার তারা বলছে তারাও একসাথে যায়, তারাও একসাথে যায়। আচ্ছা কি হয়েছে, আজান তো এখন দেয় নাই, তারাও একসাথে যায়। হঠাৎ করে সে যেতে আসে। তো একটা পর্যায়ে আমাদের ওই গ্রামটার মধ্যে একটা খাল আছে, বড় খাল, এবং ওই খালের উপরে কি আছে, একটা সাঁকু আছে। সেই সাঁকুর উপর দিয়া তো 2টা বাঁশ লাগানো। তো এখন ওই সাঁকুতে সবাই আস্তে আস্তে যায়, যেহেতু রাত্রে বেলা তো অবশ্যই আরো আসতে যায়। কিন্তু ওই লোকটা ওই সাঁকুর উপর দৌড়াই যাচ্ছে। যখনই দৌড়াই যাচ্ছে তখনই আমার বাবা বুঝে বলছে ওই লোকটা। তখনই সে নিজেকে মানে বাঁচানোর জন্য বললো কি দাঁড়াও, আমি একটা সিগারেট জ্বালিয়ে নি। যখন সিগারেটটা ধরাইছে সাথে সাথে ওই লোকটার কোনো অস্তিত্বই নেই। তখন পরবর্তীতে সে খুব ভয় পাচ্ছিল, এবং কিভাবে সে বাড়িতে যাবে। তারপরেও সে পুরো সিগারেটটা সে খেয়ে
বাড়িতে আসছে, এসে সে দরজার সামনে এসে পড়ে গেছে। তখনই আমার দাদা মানে জেগে গেছে যে কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? তো আমার বাবা বলতেছে যে এই কাহিনী হয়েছে। তো মানে 1 ঘন্টার মতো ওয়েট করতেছে, ওই লোকটা আসে না। পরে ফজর আজান দিয়েছে প্রায় 1 ঘন্টা পর, তখন ওই লোকটা আসছে। যখন আসছে তখন আমার মা, আমার জ্যাঠা এবং আমার দাদা তাকে সড়ক থেকে নিয়ে আসছে বাড়িতে। তখন জিজ্ঞাসা করছে যে তুমি কি আর 1 ঘন্টা আগে আসছিলা? তো উনি বলতেছে না, আমি তো আসি না, মাত্র আমি ঘুম থেকে আসলাম। তো এর কিছুদিন পরে আবার সেম একটা কাহিনী হয়েছে ওনার সাথে এভাবেই। তো ওই দিন আবার বেশি দূরে দূরে থাকে না, তো ওই দিন কি মোটামুটি কাছে থাকে, প্রায় 10 ফিট বা 5 ফিট দূরতে থাকে, এবং ওই দিন মোটামুটি মিশার চেষ্টা করে। তো ওই দিন এত দূরে নিয়ে যায় নাই, মাত্র 2টা জঙ্গল পার করছে। যখন 2টা জঙ্গল পার করছে হঠাৎ করে ওই লোকটা আর নাই। তখনই হঠাৎ করে দেখতেছে কি যে আসমান এন্ড জমিন একসাথে কি হয়ে গেছে, গুটগুটে কালো অন্ধকার হয়ে গেছে। তখন আমার বাবু যে বলছে যে আজকেও ওই সমস্যাটাই তারা দেখা দিচ্ছে, এবং সে খুব ভয় পাচ্ছিল। আমার দাদা তাকে বলেছে যখন তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আল্লাহর নাম নিবে। তখন আমার বাবা যখন আল্লাহর নাম নিল, তো সাথে সাথে গুটগুটে অন্ধকারটা কেটে যায়। তো হঠাৎ করে সে দেখলো কি 2টা কুকুর, মানে স্বাভাবিক কুকুর এসে বড়, এবং সে বিশাল বড় বড় 2টা জিব্বা বের করে লালা ফেলাচ্ছে এবং বৃত্তাকারে তার চারপাশে ঘুরছে, এবং তারা 2টা ঝগড়া করতেছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, কিন্তু তাকে ঘিরে। তখন আমার বাবা বলছে যে আজকে তো আমার কোনো রেহাই নেই। চোখটা বন্ধ করে আল্লাহর নাম নিয়ে বলতেছে, আল্লাহ আমার ছোট ছেলে মেয়ে আছে, তুমি কি আমার এখানে মৃত্যুটা দিবা? যখন সে এটা বলছে, কুকুর 2টা আস্তে করে 2 দিক দিয়ে নেমে চলে গেল। তখন চলে গেছে, তোমার বাবা তো ওখান থেকে সে আসতে পারছে না, এতটা ভয় পেয়েছে। তো আস্তে আস্তে মোটামুটি শক্তি সঞ্চয় করে সে আসছে বাড়িতে। ওই দিনও সেম, ওই আসল লোকটা আরো 1 ঘন্টা পরে আসছে। যখন এটা এরকম হচ্ছে রেগুলারই, তখন আমার দাদা বলতো আর চাকরি করার দরকার নাই। তখন থেকে আমার বাবা চাকরিটা ছেড়ে দিল, এবং সে এরপর থেকে একটা ব্যবসা শুরু করলো। ওইটার কারণে কিন্তু আমার বাবা চাকরিটা ছেড়ে দিয়েছিল ওই সময়টাতে। এরপর থেকে আমার বাবাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গার মধ্যে মোটামুটি ফলো করছে। আপনি আপনার বাবার এই ঘটনাটার সাথে আপনার ওই ঘটনাটা কিভাবে লিঙ্ক করছেন? আমি লিঙ্ক করছি এই জন্যই, এরপর থেকে যখন বাবা ব্যবসা যেহেতু করে, চাকরি ছেড়ে দিয়েছে, তখন হয়তো তাকে ওভাবে সুযোগ পায় না ওই জিনিসটাই। আচ্ছা, যেহেতু সুযোগ পায় না, সেহেতু মোটামুটি বাবা ফিল করে মাঝে মাঝে যে কেউ না কেউ তাকে ফলো করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাকে যেদিনকে ধরছিল ওই দিনকে আমার বাবা ইলিশ মাছ নিয়ে আসছিল। তো আমার বাবা বলতেছে কি যে তার সাথে ঢুকছে। তো এই জন্য বাবার ধারণা আছে ওই দিন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে ওনার এই মাছের সাথে ঘটনাটা, এটা আসলে কানেক্টেড হতেও পারে, আবার নাও হতে পারে। যদি হয় তারপরেও ভয়ঙ্কর, না হলেও ভয়ঙ্কর। এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আপনি বলছিলেন যে আপনার এরপরে আপনি যখন ভার্সিটিতে এসে ভর্তি হন, অফকোর্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো সেখানেও কিছু ঘটনা আছে আপনার। তো আমি তো আমার ক্লাস 8 এর কাহিনী তো ভুলেই গেছি। ইউনিভার্সিটিতে পড়ি, মানে চোখের মধ্যে খুব সোনালী স্বপ্ন, এবং বয়টা আমার একদমই কাজ করে না, সারাদিন মজা করতেছি। এবং ইউনিভার্সিটি লাইফে যারা পড়ে তারা তো অবশ্যই এটা খুবই মজা ফিল করে, কারণ তারা ঘুমাইতে যায় 12টা 1টা 2টা, সো বয়টা তার মধ্যে কোনোভাবে কাজ করে না, সারা রাত লাইট জ্বালানো থাকে। তো আমি টিউশনই করি। গ্রীষ্মের ছুটিতে মোটামুটি আমার যেহেতু আবাসিক ইউনিভার্সিটি, সব ছেলেপেলে চলে যায়। আমরা একটু ঘটনাটা যাওয়ার আগে একটা জিনিস রেহান একটু ক্লিয়ার করে দিই শ্রোতাদের। অনেকের মনেই যে প্রশ্নটা আছে যে ইউনিভার্সিটির নামটা আমরা জানি, অনেকেই শুনতে যাচ্ছেন। সো আমরা শুধু এতটুকুই বলতে পারি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন একটা হলের ঘটনা হচ্ছে। সো আমরা আসলে ইউনিভার্সিটির নামটা আমরা যদিও বলেছি, বাট হলের নামটা আমরা বলতে চাই না। রাইট, আমরা স্পেসিফিক ভাবে কোনো জায়গা ডিক্লেয়ার করতে চাই না। ভাইয়া, তো ওই গ্রীষ্মের ছুটিতে মোটামুটি ছাত্রছাত্রীরা সবাই চলে যায়। সো যাদের মোটামুটি টিউশনিটা থাকে তারাই সাধারণত ওই গ্রীষ্মের ছুটিতে থাকে। তারা গেলেও লাস্টের দিকে 2-3 দিনের জন্য যায়, যেটা আমি করি। তো আমি যেহেতু টিউশনি করি, আমি প্রতিদিন রাত 9টা, 9:30 বা 10টার মধ্যে আসি হলে। তো হলে আসছি, হলে আসার পরে আমি যেহেতু ডি ব্লকে থাকি, ওই হলটাতে 4টা ব্লক, A B C D, এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই ডি ব্লকটাতে সব যারা তাবলিগ করে বা নামাজ পড়ে তারা কিন্তু থাকে। যেহেতু আমি ওই হলে থাকতাম, আমি মোটামুটি নামাজ পড়তাম, আমি 3 তলায় থাকতাম। তো আমি যেহেতু আসছি রাত্রেবেলা আইসা, অবশ্যই আমি ওয়াশরুমে যাবো, রুমে যাই আমি গামছা নিচ্ছি বা আমার সাবান টাবান সবকিছু নিচ্ছি, নেওয়ার পরে আমি যাবো। একটা অভ্যাস আছে আমার এখানে যে আমি ওয়াশরুমে গেলাম কি করে জোরে জোরে গান গাই সবসময়, গোসল করার সময় বা মুখ ধোয়ার সময়। তো আমি যখন ওয়াশরুমের দিকে ঢুকবো, তখন আমি ফিল করলাম যে কেউ একজন বেসিনে, মানে সে ওয়াশ হচ্ছে আর কি। ভাবলাম যেহেতু ওয়াশ হচ্ছে, তো আমি একটু পরে যাই, গান টান গাই। তো আমি গান গাচ্ছি। তো মোটামুটি অনেকটা সময় আমি গান গাইছি, কিন্তু ওই লোকটা এখনো পানি ডালতে আছে এবং সে আসতেছে না। তখন আমার শরীরের ভিতরে একটা বিরক্তিবোধ কাজ করলো, সময় কেন নিচ্ছে। যখন আমি ভিতরে ঢুকছি, ঢুকার পরে সবচেয়ে বড় অবাকটা হয়েছে মেয়ের জন্যই, যেহেতু আমাদের ছেলেদের হল, ওখানে মেয়েদের থাকার কোনো প্রশ্নই আসে না। এই লোকটার যে একদম কোমর পর্যন্ত বিশাল লম্বা লম্বা চুল। আমি কিন্তু এটাকে মেয়ে বলতেছি না, আমি কিন্তু তখনও পর্যন্ত বুঝতেছি না এটা মেয়ে, আমি যেহেতু তার মুখ দেখতেছি না। এবং এটা যে মেয়ে না সেটাও আমি বুঝতেছি, কারণ তার স্ট্রাকচারটা বলে দিচ্ছে আমাকে স্পষ্ট ভাবে। আচ্ছা, তো এটা কি আমার দেখার খুব আগ্রহ। মানে আপনি তখনও ভালো রকম বিরক্ত। হ্যাঁ, বিরক্ত, এত সময় নিচ্ছে। এবং সবচেয়ে অবাকটা হচ্ছে ওই জায়গাতে তার চুলগুলো মেয়েদের মতো বিশাল বড় লম্বা লম্বা। আর আপনি ওই হলেই থাকেন, ওই হলে অত বড় চুলের কাউকে তো ইম্পসিবল। এত বড় হল, ড্রামাটিক্স ডিপার্টমেন্ট যারা আছে তারা থাকে মোটামুটি বব কাটিং, বাট এত লম্বা চুল আমি কাউকে এই পর্যন্ত দেখি না। তো আমি বললাম, কে ভাই আপনি এতক্ষণ কি করতেছেন? আমি কিন্তু সাহস নিয়ে বলছি, যেহেতু আমার বয়টা তখন কাজ করে না, আমি কিন্তু রেগে বলছি। তো এই লোকটা আমার দিকে খুব রেগে তাকাইছে, তার চোখগুলো এত বড় বড়, এই গরুর চোখের মতো বড় বড়, এবং আমার দিকে সে একটু ভয়ঙ্কর ভাবে তাকাইছে। 5-7
বছর ধরে ইউনিভার্সিটিতে আছি, আমি কোনোদিন এই ফ্রেজের লোক দেখি নাই। এটা কি পুরুষের চেহারা আর মহিলার চেহারা ছিল? আমি এটা পুরুষও বলবো না, মেয়েও বলবো না, আমি কি বলবো, এটা কমন জেন্ডার আছে না, ইসলাদের মতো প্রায় লাগছে আমার কাছে। আমার দিকে সে যখন তেইরে আসতেছে ভয়ঙ্কর ভাবে, তখন আমি তো বুঝে পারছি না এটা অবশ্যই একটা কিছু। তো সাথে সাথে আমি 3 তলা থেকে দৌড়ায় নামছি, ঘাট রুমে চলে গেছি, যেখানে ঘাট মামারা থাকে। তো আমার তড়িঘড়ি দেখে, আমার স্পিড দেখে তারা বলতেছে কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? আমি বলছি না ভাই কিছু হয়নি। তখন আমি কিছু বলি নাই। তো সাথে সাথে বললাম ভাই আমার সাথে একটু আসেন। তো আমি সাথে সাথে তাদেরকে নিয়ে আমার ব্লকের সাথে সাথে ঢুকছি। ঢুকে আমি প্রত্যেকটা স্পট খুঁজছি। আমি ওরকম চেহারা, ওরকম লম্বা চুলে কাউকে খুঁজে পাই না। ইভেন আমি ওখানে কোন স্টুডেন্টই পাই না, 3-4 জন স্টুডেন্ট হাতে গোনা পাইছি। এবং অলরেডি তো গ্রীষ্মের ছুটিতে অবশ্যই ছুটি হয়ে গেছে। আমি তাদেরকে বলছি তোরা কি ওয়াশরুমে ছিলি? নো, কেউ কোনো ধরনের আনসার দিচ্ছে না। এবং তাদের তো চুলও তো বড় না, কেউ থাকলেও তো মানে এটা। হ্যাঁ, তখন ভাই ইম্পর্টেন্ট বিষয় এখানে একটা রয়ে গেছে। তখন বয়টা আমি আর কি জন্য বেশি পাইছি দেখেন। তখন ওই ঘাট মামাকে বলছো আমার সাথে আসো। তো আমাকে নিয়ে এসে ঘাট রুমে গেল, নিয়ে বললো যে দেখো রাসেল, এই হলটা 1971 সালে যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু, এবং এই হলে স্টুডেন্ট, টিচার, কর্মচারী সবাই কিন্তু এখানে থাকতো। ইভেন এখানে মেয়েরাও থাকতো। 4টা ব্লক কিন্তু এখানে, এই 4টা ব্লক কিন্তু 4 ক্যাটাগরির লোকজন থাকতো এখানে। সেই সময়টাতে একটা মেয়ে তার রুমে গলায় ফাঁসি দিয়েছিল। এরপর তুমি না খালি শুধু এই বিষয়টা নিয়ে অনেকেই ফিল করে, ঠিক আছে? তুমি আসার আগেও কিন্তু অনেকে ফিল করছে, হয়তো কেউ কাউকে বলে না, কারণ এখানে বয়টা মানে বলার মতো পরিবেশ না তো এটা। ইউনিভার্সিটি একটা ছেলে যদি সে বলে বেড়ায়, নিজের ওয়াইটটা কিন্তু থাকে না তখন। রাইট, অনেকেই কিন্তু এই কারণে বলে না যে বিশ্বাস করে, কারণ হচ্ছে প্রেস্টিজের ব্যাপার। যুগে, এই সায়েন্সের যুগে এসব বিশ্বাস করবো, এরকম একটা মানসিকতা থেকে আর কি। কিন্তু মানে ব্যাপারটা যেটা দেখলাম যে এই পর্যন্ত এই ধরনের সুইসাইড করা হয়েছে এমন হলে একটা রুম, যেমন আমি তোকে একদিন বলেছিলাম যে সিলেট মেডিকেল হলে যে সেম একটা রুম আছে, যেই রুমটা কখনোই যতই অভাবে পড়ুক হল কর্তৃপক্ষ তারা ওই রুমটা কাউকে দেয় না। এই বইটা পাওয়ার পর কিন্তু আমি এটাকে নিয়ে পর্যবেক্ষণ করছি, এবং এটা আমি খেয়াল করে দেখছি যে আপনি যেটা বললেন না মাত্র, যে রুমটা আমাকে ব্যবহার করে না, তো এই রুমটা মিনিমাম 10 বছর ব্যবহার হয় নাই। কিন্তু আমরা আসার আগে বা এর আরো কিছু আগে সবাই তো এটা জানে না, এবং কেউ আমলে নেয় নাই, বলছে আমি থাকবো, একলা থাকবো। কিছু কিছু ছেলে কিন্তু এরকম আছে। তো তারা যখন থাকা শুরু করলো, এরপর দেখি কিন্তু ওই রুমটা আবার ব্যবহার হওয়া শুরু, আস্তে আস্তে সবাই ব্যবহার শুরু করবে। এটাই আরো একটা এক্সপেরিয়েন্স শুনলাম আমরা তার কাছ থেকে। তবে মানে একটা জিনিস ভালো লাগছে যে উনি যখন বলছে তখন উনি একেবারে ওই মোমেন্টটাতে চলে যাচ্ছে, ওই জন্য হয়তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাই না? এটা স্বাভাবিক, যার সাথে ঘটে এবং সে যখন এটা বলে আসলে সে ওই জায়গাটাতেই চলে যায়। সেটাই। ওকে, আমরা আর কোন এক্সপেরিয়েন্স আপনার আছে কি? এটা আমি আরেকটা এক্সপেরিয়েন্স বলবো, সেটা হচ্ছে আমার এই হলেই। ওকে, সেটা আমি এবং আমার ফ্রেন্ড রিলেটেড। যদি আমি বারবার এই জিনিসটা ফিল করতাম, সেটা কিন্তু এক ধরনের, যখন আমার ফ্রেন্ড এটা ফিল করছে তখন তো অবশ্যই ভৌতিক। খুবই সত্য কথা। তো আমি এই গত কোরবানিদের সময় তো সবাই 1 সপ্তাহ আগে থেকে চলে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে চলে যায়। তো যারা আমরা টিউশনি করি এরাই কিন্তু থেকে যাই। তো সেম কাহিনী। তো আমি ঈদের 3 দিন আগে, এটা একদম পুরোপুরি টোটালি মনে আছে আমার। তো আমি আমার ওই বন্ধুটা আছে, ওই বন্ধুটাও টিউশনি করে। তো যেহেতু আমি ওই দিনকে আবার বেতন পাইছি, পরের দিনকে আমি শপিং করবো, খুব ভালো লাগতেছে বিষয়টা। এবং আমি রাত্রেবেলা আসছি, তখন তো আমার ক্যান্টিন সব বন্ধ, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি রাত 10টার দিকে আসছি, বেতন পাইছি। তো আমার মুডটা খুব ভালো ছিল ওই দিন। এবং একটা জিনিস বলেন, এই হলটার আশেপাশে কিন্তু প্রচুর জঙ্গল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই হলটা একটু গুমট টাইপের এবং একটু ভয়ঙ্কর, এটা সবাই বলে। যদি আপনারা আপনাদের ওখানে 5টা হল, এ বি সি ডি, মানে হলের ব্লক, আপনার ডি ব্লকটাই যেটাতে আপনি, সেটাই হচ্ছে জঙ্গলে ঘেরা, এবং ওইটা হচ্ছে সবসময় দিনের বেলা গুমট থাকে একদম, খুবই নীরব। তো আমি আইসা, যেহেতু আমি এত রাতে আসছি, তো আমি কারো খোঁজ দিই, আমি আমার রুমে চলে গেছি বরাবরের মতো। তো আমি কিন্তু ওই ভয়টা পারবো, কিন্তু আমি ডি ব্লক ছেড়ে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমার একটা বন্ধু ওই ডি ব্লকে ছিল, আমি কিন্তু এখন সি ব্লকে চলে আসছি এবং 2 তলায়। কিন্তু আমার ওই বন্ধুরা ছিল ডি ব্লকের নিচ তলায়। যেহেতু হল বন্ধ, সেহেতু 2-1টা লাইট ছাড়া এত লাইট পাওয়া যাচ্ছে না। তো করিডোর, আমাদের হলে করিডোরটা হচ্ছে বিশাল লম্বা। তো আমি তো রাত্রেবেলা আসলাম, এসে শুয়ে পড়ছি, আমি ঘুমাই গেছি। তো রাত্রেবেলা মেবি 2-4টা বাজে, তখন আমার ফোন করতেছে, মানে কে জানি ফোন করতেছে বারবার। তো আমি ঘুমের মধ্যে কেটে দিচ্ছি, বারবার কেটে দিচ্ছি। 3বার বা 4বার ফোন দিছে। তখন আমি ফোনটা নিলাম, নিয়ে দেখি আমার বন্ধু কাউসার। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম, বন্ধু কি হয়েছে? ওর অস্থিরতা দেখে আমি বুঝলাম কি হয়তোবা ওর বাবা নয়তো ওর মা মারা গেছে, যেহেতু ওর বাবা মা দুইজনই অসুস্থ। এটা মোটামুটি ওই আমার ক্লোজ ফ্রেন্ড। তো আমি দৌড়াই গেছি, আমি কিন্তু শরীরে কোনো কিছু নেই, শুধু একটা লুঙ্গি পরে আমি দৌড়। তো গেছি, যাওয়ার সাথে সাথে আমাকে রুম থেকে নিয়ে দৌড়ে বেরোছে। আমি তো অবাক, তুই এত রাতের আগে দৌড়ে নিয়ে বেরোতেছিস? তো সাথে সাথে সে ওই ডি ব্লকের আশেপাশে প্রত্যেকটা স্পটে কি জানি খুঁজতেছে। আমি বললাম কি হয়েছে, এরকম খুঁজতেছিস কি? তো বলছে চুপ কর। আমি বলছি কি চুপ করবো, এত রাতে তুমি ঘুমাবো না, আমি কালকে বাসায় চলে যাবো। তো সাথে সাথে কি সে আমাকে আশেপাশে যত স্পট আছিল সব স্পট খুঁজছে। এবার সে আমাকে নিয়ে রুমে আসছে। যখন রুমে আসছে তখন আমি বললাম তোর কি হয়েছে, এবং সে ঘামতেছে, এবং ওই সময়টা মোটামুটি গরম ছিল, ঘামতে পারে স্বাভাবিক।
তো যেহেতু তো তার রুমটা নিচতলায় এবং ওই করিডোরটাতে কিন্তু একটা লাইট ছিল, তো সে আরেকটার দিকে তার একটা ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গেলে সে ফিল করতেছে কি ওই করিডোরটার মধ্যে একটা মেয়ে এবং সাদা কাপড় পরা, সে মুস্কি মুস্কি হাসতেছে, শব্দ ছাড়া হাসি যেটাকে আমরা বলি। তখন এটা ততটা সে আমলে নেয় নাই, কারণ তার ঘুমের মধ্যে হতেই পারে এরকম, সে মানে ফিল করতেছে যে আমি ঘুমাচ্ছি ঘুমাই। একটু কনফিউশন হচ্ছে আমার, সে করিডোরে আছে, সে তো রুমের ভেতরে। হ্যাঁ, জানলা খোলা, তার গরমের জানালা খোলা, গরমের দিন স্পষ্ট তার করিডোরটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সে আবার ঘুমিয়ে গেছে। এবার ঘুমিয়ে যাওয়ার পরে তার যে জানালাটা আছে না, তো জানালাটার পাশে কিন্তু মোটামুটি যাওয়ার রাস্তা, ওখানে একটা করিডোর টাইপের স্পেস। তো ওখান দিয়ে তার রুমটা হচ্ছে, সে ঘুমাচ্ছে এবং জানালা কিন্তু খোলা। ইচ্ছা করলে কিন্তু যে কোনো মানুষ বা যে কোনো কিছু তাকে হাত দিয়ে স্পর্শ করতে পারে। মানে বিছানাটা একদম জানালার পাশে। তো এবার কিন্তু সে যখন ঘুম ভেঙে গেছে, আবার দেখে কি তার এবার জানালার পাশে, আগে তো সে বাইরে দেখছিল, বাইরের করিডোর দেখছিল, এইবার সে তার নিজের রুমের পাশে যে করিডোরটা আছে সেখানে দেখছে ওই জানালার সেম কাহিনী এবং সেম ভাবে সে আসতেছে। এটা দেখে সে লাফ দিয়ে বিছানার মধ্যে উঠছে। যখন বিছানায় উঠছে তখন কিন্তু লাইট কিন্তু অফ, তার রুমের লাইট কিন্তু অফ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে কিন্তু চোখ কসলাচ্ছে যে এটা কি সত্যি না মিথ্যা। সে কিন্তু স্পষ্ট করে দেখলো যে ওই মুস্কি হাসি দিতেছে। যখন মুস্কি আসতেছে সে লাফ দিয়ে উঠছে, ওটার সাথে সাথে লাইটটা অন করছে। লাইটটা অন করতে ওই পাশে যাইতে হয়, তো ততক্ষণে কিন্তু মুহূর্তের মধ্যে চলে যাওয়ার মতো কিছু নাই, এটা লাইটটা জ্বালানোর সাথে সাথে নাই। যখন ওটা নাই, সে আমাকে সাথে সাথে কিন্তু ফোন করলো। তার রুমমেট ছিল না? না, ওই যে সবাই চলে গেছে, যারা টিউশন করি তারাই আছে। তো সাথে সাথে কিন্তু আমার ফোন করছে, আমি কিন্তু মুহূর্তের মধ্যে চলে আসছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি কিন্তু ওই পথটা দিয়ে আসছি। যদি কোনো মেয়ে থাকতো আমি কিন্তু দেখতাম, দেখতে পেতেন। আমি যে কোনো একটা প্রাণী হলে আমি দেখতাম, কিন্তু আমি দেখি নাই। তো আমি বললাম কি হয়েছে বন্ধু, তো সে আমাকে এটা মানে বললো হিস্টোরিটা। তো বলার পরে আমি বললাম কিচ্ছু না, টেনশন নিস না, কোনো সমস্যা নেই। পরে আমি তার আমার ঘটনা শেয়ার করছি। এটা করার পরে সে তো পুরোপুরি অবাক এবং পরপর বিশ্বাস করা শুরু করছে। পরের দিনকে সকালে উঠে আমরা দুই বন্ধু চলে গেছি বাসায়, যে এক লাখ হলে থাকবো না। সেই একই ব্লকে, ডি ব্লক। ইয়েস, ডি ব্লক। শুধু কিন্তু দেখেন, আমি কিন্তু যে কাহিনীগুলো বললাম এটা তো স্পষ্ট, মানে এরকম কিন্তু অনেকে ফিল করে বাট বলে না কেউ। ওই হলের অনেকেই হয়তো বা ওই হলে বলতে ওই ব্লকটাতে ফিল করে, ওই ব্লকটাতে, ওই ব্লকে যারা থেকে গেছে বা যারা থাকছে হয়তো বা শুনলে বুঝতে পারবে তারা আসলে কেউ কিছু ফিল করেছে কিনা। রাইট। আর এই টিউশনির কারণে, উনি যে টিউশনস করায়, এই কারণে কিন্তু মানে ওনারা যারা যে কজন একটু একলা পড়ে যায় হলের মধ্যে, তারা বোধহয় আর একটু বেশি এগুলোর অবস্থানটা দেখতে পায়। ওই সময়গুলোতে কিন্তু এরা ফিল করে বেশি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা সবাই শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডর এখন থেকে আপনারা শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আরজি কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন করা। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09613892 চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। ওনারা যারা যে কজন একটু একলা পড়ে যায় হলের মধ্যে, তারা বোধহয় আর একটু বেশি এগুলোর অবস্থানটা দেখতে পায়। এবং ওই সময়গুলোতে কিন্তু এরা ফিল করে বেশি। এছাড়া যখন পুরোপুরি হল ভর্তি থাকে তখন কিন্তু এরকম ফিল করে না। আর ফিল করার কারণ নেই, কারণ কেউ গান বাজাচ্ছে, কেউ নিজে গান গাচ্ছে বা কেউ পড়তেছে, মানে সারা রাত কিন্তু মোটামুটি এভাবে চলে যাচ্ছে। সো আমরা একটা জিনিস বলতে পারি, বি কেয়ারফুল, সামার ভ্যাকেশন ইজ কামিং। সেটাই, বি কেয়ারফুল। আচ্ছা, এই অনেকগুলো এক্সপেরিয়েন্সই আপনার কাছ থেকে শুনলাম এবং সবগুলো এক্সপেরিয়েন্সের মধ্যে একটু ভিন্ন রকম একটা ব্যাপার দেখা গেছে। এমন কি কখনো হয়েছে যে
ডিরেক্ট ইন্টারাকশন হয়েছে কখনো এই ধরনের কোনো কিছুর সাথে? ডিরেক্ট ইন্টারাকশন যেটা আমার বাড়িতে হয়েছিল সেটাই, কিন্তু আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি এটা বলবো আজকে এখানে, কারণ গত রমজান মাসে এটা, তাহলে এবং শুনি আমরা সেটা। এটা হচ্ছে আমার কাকি এবং আমার কাকাতো বোনের সাথে হয়েছে। আচ্ছা, তারা কিন্তু গাজীপুরে থাকে, আমরা যেহেতু ময়মনসিংহে বাড়ি, মানে তারা বিভিন্ন জায়গায় বাড়া থাকে, জমি টমি কিনছে, বাড়ি করবে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার আঙ্কেল থাকে হচ্ছে কুয়েতে, যেহেতু তারা মার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে ইন্টার পরে, এবার তারা কিন্তু একটা বাসা চেঞ্জ করছে, তো মোটামুটি ভালোই 2-3 মাস যাচ্ছে তাদের, যেহেতু ওই বাসাটাতে তাদের একটা রুম পরিত্যক্ত ছিল। আচ্ছা, মানে কেউ ব্যবহার করে না? কেউ ব্যবহার করে না, এবং ওটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা, স্টোর রুমের মতো। তো আমার কাকিমা চিন্তা করলো যেহেতু এটা পরে আছে, তো আমি এটাকে ডাইনিং রুম বানাই ফেলাই। তাদের কিন্তু 2টা বেডরুম, একটা তো মেয়ের জন্য, একটা মায়ের জন্য, আর তো কেউ নাই, সো লাগেই না। তো ডাইনিং রুমটা বানানোর জন্য ওটাকে সুন্দর করে পরিষ্কার করছে, ওখানে ডাইনিং টেবিল বসাইছে, ওখানে খাওয়া দাওয়া মোটামুটি করে। তো 2-3 দিন পর থেকে আমার কাকি ফিল করে কি তার বেডরুমটাতে কে জানি হাঁটাহাঁটি করে, আপনি রুমে যদি কেউ ঢুকে। এটা কি কোনো স্পেসিফিক কোনো টাইমে উনি ফিল করতেন নাকি হঠাৎ হঠাৎ? না, সবসময় মোটামুটি। আচ্ছা, মানে এমন একটা অবস্থা সে কিছু একটা ফিল করে, হঠাৎ করে সে কিন্তু একলা থাকে, তখন মেয়ে থাকে পাশের রুমে, 2টা বেডরুম। তো হঠাৎ করে রাত্রেবেলা সে কান্নাকাটি শুরু করছে, এবং সে ডিম লাইট জ্বালায় ঘুমায়। তো মেয়ে উঠে আসছে, মা কি হয়েছে? তো বলতেছে কে জানি আমার চুলে ধরে টানতেছিল রাত্রেবেলা। তখন মেয়েটা মানে অতটাই না, মা বলছে তুমি ভুল হয়তো বা ভুল করতেছো তুমি, বা তুমি হয়তো বা ভুল বুঝেছো বা ভুল দেখেছো, এরকম কিছু একটা। তো অতটা জানি না, মোটামুটি রাতটা কেটে গেছে। পড়তে গিয়া সে মোটামুটি রেগুলারই ফিল করে কেউ বাথরুমে আছে, বা কেউ, মেয়ে কিন্তু কলেজে চলে গেছে, ওই রুমটাতে জানি কি আছে সে বুঝতে পারে, শব্দ হয়, তখন মা ফিল করছে। হ্যাঁ, মা ফিল করতেছে রেগুলার, এবং বেসিনে বা তার কিচেনে, এই সব জায়গাগুলোতে সে ফিল করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আচ্ছা, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো বিশ্বাস করে না, তো এরকম করে কিছুদিন পর, 10-15 দিন পর মেয়ে ফিল করা শুরু করলো। এখন কিন্তু দেখেন দুজনই ফিল করতেছে, সো কোন ধরনের এখানে কিন্তু ডাউটের কোনো প্রশ্নই আসে না, যেহেতু দুজনই ফিল করতেছে একই কিছু, যে কে জানি এরকম করে সেম, যে মেয়েটার জানি কে রাত্রেবেলা জামায় ধরে টানতেছে। তো যখন এটা ফিল করছে, তো সে তো মোটামুটি ভয় পায়, রেগুলারই ভয় পাইতেছে যে মেয়ে ফিল করতেছে এটা। তো আমার কাকা তখন কি করলো, সে আর একলা না থেকে এখন তার মায়ের সাথে ঘুমায়, রেগুলার তার মায়ের সাথে ঘুমায়। এখন তো দুজনেই ফিল করছে, মা মেয়ে দুজনে ফিল করতেছে, এবং তারা দুজন এক রুমে ঘুমাচ্ছে রেগুলার। তখনই কিন্তু হঠাৎ করে একদিন দুজন একসাথে ফিল করতেছে, যে কে জানি তার রুমের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, এটা ফিল করতেছে দুজন একই সাথে। হ্যাঁ, একই সাথে। কখন সেটা মধ্যরাতে মেবি। আচ্ছা। তো এটা যেরকম ফিল করতেছে, তখন লাইটটা তারা অফ করে না, রাতে ঘুমানোর সময় লাইটার অফ করে না, যেহেতু আমার আঙ্কেল বিদেশ থাকে, তারা এতটা জানানো হয় না যে টেনশন করবে দেখে। তো তার আত্মীয় স্বজন যাদেরকে জানানো হয়েছে সবাই মোটামুটি এভাবে বিশ্বাস করে না। তো এখন ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে, যে আমার কাকিমা কিচ্ছু খাইতে পারে না, তার কাছে সবকিছু খাবার গন্ধ লাগে। এটা কবে থেকে? ওই যে ভয়টা পাওয়ার পর থেকেই। আচ্ছা আচ্ছা। সে খেতে পারে না, সে রান্না করে যেতে পারে না, ইভেন সে টয়লেটে তার মেয়েকে নিয়ে যায়, এত ভয় মানে সে পাইছে। তো যখন সে মানে গোসল করে না ঠিক মতো, এখন ওয়াশরুমে মানে সে ভয় মানে যাবে না, তাকে টাইনে ধরে নিতে হয়, মানে সে হচ্ছে কারো চোখের আড়াল হতে যাচ্ছে না। এবং তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বেডটা হচ্ছে সবচেয়ে সেফলি জায়গা, সে তার বেড থেকে নামলে সে ভয় পায়। তো এরকম যেহেতু ভয় পাওয়া শুরু করছে, সে খাচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, তো ডাক্তার কাছে নিয়ে গেছে তার আত্মীয় স্বজনে, ডাক্তার কোনো কিচ্ছু ধরতে পারে না, কোনো প্রবলেম নাই, সে অনেক সুস্থ। তাহলে কেন সে খেতে পারে না, কেন সে ভয় পাচ্ছে? এখন কি হয়েছে, তো আমার আঙ্কেল কুয়েত থেকে ফোন করছে, মানে তার মাকে বলছে যে অন্য সাথে থাকো একটু, যেহেতু ভয় পাচ্ছে, সুস্থ থাকতে হবে। তো সে গেছে, সে 3 দিন থাকার পরে সকালে একটু মানে তার যে ব্যাগসের কাছে গোছাইতেছেন, কোথায় যাবেন? শাশুড়ি। হ্যাঁ, আমি থাকবো না, বলতেছে আমি থাকবো না। কেন থাকবেন না? আমি বাসা থাকতে পারবো না। শাশুড়ি বলছে ইয়েস, সে বলতেছে আমি বাসা থাকতে পারবো না। সে ওনাকে ফিল করে একই অবস্থা, তাকে জানি কে ধরে টানে, কে জানি তার চুলে ধরে টানে, এবং সে ভয় পায় এরকম। তো শাশুড়ি ধরে রাখা যাবে না, সে চলে গেছে। এখন কিন্তু মায়ের মেয়ে খুব বিপদে পড়ে রয়েছে। তো তখন যে আমার কাকাতো বোনের নানি, এবার হচ্ছে তার মা, কাকির মা, এবার তার নিয়ে আসছে। কাকির মা, তার তো মেয়ে, সে তো ভয় পাবে না, সেও সেম 3 দিন পর সেও চলে গেছে, সেম কাহিনী, যে সে ভয় পাচ্ছে। ইভেন বাধ্য হয়ে আমার কাকা কুয়েত থেকে চলে আসছে, শেষ পর্যন্ত কুয়েত থেকে চলে আসছে, যেহেতু কেউ থাকতেছে না বাসার মধ্যে, খুবই ভয়, এত বড় মেয়ে, তার ওয়াইফ, তো সে চলে আসবে। 2 মাসের ছুটি নিয়ে সে চলে আসছে, এই যে গত রমজান মাসের সময়। ওকে, তারপর তখন একটা বড় বিষয় হচ্ছে আমার কাকা কিন্তু কোনো কিছু ফিল করতেছে না, মা আর মেয়ে ফিল করতেছে। তখনও যখন চলে এসছে তখনও, কিন্তু আমার কাকা কোনো কিছু ফিল করতেছে না। তো একদিন হঠাৎ করে আমার কাকি কান্নাকাটি শুরু করছে রাত্রেবেলা। কি কান্দতেছো তুমি? কাকা জিজ্ঞাসা করছে, বলতেছে ওই দেখেন কে জানি দরজা দাঁড়াই আছে, দেখেন, স্পষ্ট করে সে বলতেছে। কিন্তু কাকা বলতেছে না, আমি কিছু দেখতেছি না। তখন যখন কি বলতেছে আমি তো দেখতেছি, তখন কাকা কি করছে, 2 থাপ্পড় মারছে রাগে, যে এত রাতে ফাইজলাম করো আমার সাথে তুমি। আচ্ছা। তখন থাপ্পড় মারলে কাকি আরো বেশি কান্নাকাটি শুরু করছে। তো মা আর মেয়ে একসাথে বসে রয়েছে বেডের মধ্যে, এবং কাকি মোটামুটি কাঁদতেছে। তো কাকা কি করছে, যেহেতু মারছে, তখন সে নিজের কাছে একটা মানে লজ্জা, লজ্জার বোধ করে সে বাসা থেকে চলে গেছে। বাসাতে চলে যায়, বাইরে যায়, সম্ভবত সিগারেট খেয়ে আসছে আবার রাত, তখন কিন্তু প্রায় 2:30। আচ্ছা। এখন যেহেতু মারছে কাকিরে, তো সে সরাসরি রুমে যাইতেছে না, সে ওই আমি বললাম 2টা বেডরুম, ওই রুমটা কিন্তু খালি, ডিম লাইট জ্বলতেছে। এখন এমন একটা জায়গার মধ্যে সে পড়ছে, 2টা রুমে কিন্তু তার দেখা যাচ্ছে, মানে 2টা রুমের দরজা কিন্তু একদিক দিয়া, 2টা রুম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। কাকা চেয়ার মধ্যে বসে রয়েছে, কাকি এই পাশে বসে কাঁদতেছে।
তো হঠাৎ করে তার চোখটা ওই বেডরুমে গেছে এবং এইবার সে দেখতেছে আমার কাকি ওই পাশে দাঁড়ায় চা খাচ্ছে। এইবার আপনি কি বলবেন? বুঝিনি আমি বিষয়টা। না, বিষয়টা হচ্ছে যে দুইটা জায়গাতেই উনি এট এ টাইম দেখতে পাচ্ছেন না। ইয়েস ইয়েস ইয়েস, আমার কাছে হয়ে গেছে দুইটা। কোনটা রিয়াল কোনটা রিয়াল? ইয়েস, যেহেতু তার সাথে মেয়ে আছে সো এটাই রিয়াল। আর ওইটা ওখানে কি চা খাচ্ছে, মানে চার কাপ, মানে হ্যাঁ হ্যাঁ মেয়েটাই রিস্কে আছে, এমন হতে পারে না? নো, এখানে হতে পারে না। এই জন্যই এখানে লজিকটা হচ্ছে যে যেহেতু মেয়ের সাথে আছে এবং কাকি কান্নাকাটি করতেছে, একটা হাসতেছে। নো, হাসার তো তার কোনো কথা নাই, তার তো কোনো হাসার কথা নাই। যখন এটা দেখছে তখন কাকা লাভ দিয়ে রুমে ঢুকছে, রুম দিয়ে ঢুকছে তো কাকির কান্না বন্ধ হয়ে গেছে। কোন রুমে ঢুকেছে? মানে যেখানে মেয়ে আছে। ওকে, ঢুকছে, সাথে সাথে আমার কাকির কান্না বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? কয় কিছু না, তুমি ঘুমাও। সাথে সাথে দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিয়ে পরের দিনকার সকালবেলায় বাসা শিফট করার চিন্তা ভাবনা, বাসা শিফট করে থাকবেন এখানে। কেন থাকবেন না? পরে বলতেছে এই অবস্থা। ওই সময়টাতে সে কাকা কি করছে, নিজে যে ওখানে একজন মৌলভী সাহেব ছিল তাকে নিয়ে আসে এবং সে স্পষ্ট ভাবে মৌলভী সাহেব বলছে যে তোমরা কি কোনো কিছু পরিষ্কার করছো বা কোনো কিছু চেঞ্জ করছো বাসার? তখন আমার কাকি বলছে আমি একটা ডাইনিং রুম বানাইছি, একটা স্টোর রুম আমি পরিষ্কার করে আমি এটাকে ডাইনিং রুম বানাইছি। এবং দেখেন লিঙ্কটা কোন জায়গার মধ্যে, ওই লোকটা কিন্তু অটোমেটিকলি বলতেছে। তখনই কিন্তু কাকি বুঝে ফেলাইছে যে হ্যাঁ, আমি ডাইনিং রুম বানানোর পর থেকে কিন্তু আমি ফিল করতেছি যে কেউ আমাকে ফলো করে বা কেউ আমাকে মানে ওই স্টোর রুমে কি একটা নাড়াচাড়াতে কেউ একজন ডিস্টার্ব এটাই রাইট। সে কিন্তু তার যেহেতু বাসাটা ভেঙে দিচ্ছেন আপনি, মানে আমার কাকি যেহেতু তার বাসাটা ভেঙে দিচ্ছে এবং তাদেরকে এখন কোনো শান্তি দিচ্ছে না এবং শেষ পর্যন্ত এই বাসাটা তার ছাড়তে হয়েছে এবং যখনই বাসাটা ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু তাদের আর কোনো প্রবলেম হচ্ছে না এবং কাকি এখন পুরোপুরি সুস্থ। এখন সে খাওয়া দাওয়া করতে একদম সুস্থ, পুরোপুরি সুস্থ। তখন কি বলবেন আপনি? মাই গড রেহান, মানে চিন্তা করছিস লিঙ্কিং? আমার অনেকদিন পরে আবার গুজবাম্প হচ্ছে, মানে ঘটনাটা অবাক হয়ে গেলাম, মানে লিঙ্কিংটা, মানে ওই ঘটনাটা। এবং থ্যাঙ্কস টু ইউ ম্যান, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন ব্যাপারটা, আমরা এই জন্যই ধাক্কাটা আরো বেশি খেয়েছি। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট হবে যেটা হচ্ছে এখানে কিন্তু ওই এলাকার পুরো সবাই জানে বিষয়টা। আমি কিন্তু একা জানি সেটা কিন্তু না, যারা ওই এলাকায় এখন শুনতেছে ওই বাড়ি সম্বন্ধে এটা সবাই জানে, অবভিয়াসলি তারা জানতে সেটা গাজীপুরের বাড়িতে। ঠিক আছে, তখন সাথে সাথে আমার কাকি বাসা চেঞ্জ করছে এবং চেঞ্জ করার ফলে সে অন্য একটা বাসাতে আছে। এখন কোনো ধরনের ভয় নেই, কোনো কিছু নেই, সে টোটালি সুস্থ এবং আমার কাকা কুয়েত চলে গেছে, এখন তার অনেক সুস্থ। ওকে, মানে কি বলবো, মানে সবশেষ ঘটনাটা আসলে অসাধারণ একটা ঘটনা। মানে আমরা অসাধারণ বলছি যে ডেফিনেটলি এটা একটা ভয়ের ঘটনা, যাদের সঙ্গে ঘটেছে এটা খুবই প্যাথেটিক একটা ঘটনা, কিন্তু যারা শুনছে ইন দ্য সেন্স অফ থ্রিল, রাইট, এটাই আমি বলতে যাচ্ছিলাম। অন্যরকম, মানে এইভাবে মানে ডিরেক্ট অ্যাপ্রোচ জাস্ট বিকজ অফ দ্য ডিস্টারবেন্স, এবং এটা কিন্তু না জেনে করা, তাই না? মানে আমার খুব জানতে ইচ্ছা করে যে আসলে ওনার যে চাচি, উনি কোন জিনিসটাতে বা কোন জায়গাটাতে মুভমেন্ট করাটা বা কোনো একটা ফার্নিচার বা কোনো একটা কিছু যেখানে হয়তো তার আশ্রয়টা ছিল, ওটা খুব জানতে ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি কি ছিল নাকি আসলে ওনার পক্ষে এটা জানা সম্ভব না, ঠিক পার্টিকুলার কোন ফার্নিচারের জন্য কোনোভাবে পসিবল না। সেখানে বলছে দেখো রাসেল, রুমটাই হতে পারে। সেখানে আমাকে এটা বলছে দেখো রাসেল, আমি কি করছি, আমি শুধু রুমটা সুন্দর করে পরিষ্কার করছি, পরিষ্কার করে এই জিনিসগুলো বাইরে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি রুমটা আমাদের ডাইনিং টেবিল বসাইছি এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করি। এটাই যা সে করছে। ওকে রাসেল ভাই, অনেক অনেক ধন্যবাদ রাসেল ভাই। আপনাদের ধন্যবাদ সুমন ভাই এবং রিহান ভাই। অন্যরকম কিছু ঘটনা আপনি আমাদেরকে শোনালেন, এই ধরনের এক্সপেরিয়েন্স আশা করছি আপনার জন্য আর না হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, দোয়া করুন আমার জন্য সবাই। ওয়েল, এতক্ষণ আমরা একজনের কিছু এক্সপেরিয়েন্স শুনলাম এবং আমরা যথেষ্ট টেরিফাইড ছিলাম এই এক্সপেরিয়েন্স গুলো শুনে। এখন আমরা যার কাছ থেকে এক্সপেরিয়েন্স শুনবো সে আমাদের মধ্যে আগেও একবার এসেছে, আগেও দুবার এসেছে ইনফ্যাক্ট, এবং তারপরেও আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ঘটনাটা খুবই রিসেন্ট, গত 7 দিনের মধ্যে ঘটে যাওয়া। এত রিসেন্ট ঘটনার ডরে এর আগে আমাদের মনে পড়ছে না খুব একটা প্রচার করেছে কিনা। রাইট, এবং এই কারণেই মানে সুফলকে এভাবে এমার্জেন্সি অতিথি হিসেবে নিয়ে আসা, যাতে আমরা একদম রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা স্বয়ং যার সাথে ঘটেছে তার কাছ থেকে শুনতে পারি। এবং আমরা বলি যে আপনাদেরকে সবসময় যে ডরে একবার যারা আসে তারা ডর ফ্যামিলির সদস্য হয়ে যায় এবং সবসময় একটা কন্ট্যাক্ট থাকে আমাদের, যে ঘটনা ঘটলে সেটা আবার শেয়ার করা সবার সাথে। তো ঠিক সেম একটা ঘটনা সুফলের সাথেও ঘটেছে, যেটা সুফল শেয়ার করতে চাইছে সবার সাথে। সো সুফল, তোমাকে আর জিজ্ঞেস করবো না কেমন আছো, কারণ আমি যতটুকু ব্রিফ তোমার কাছ থেকে কিছুটা হলেও শুনেছি, ভালো থাকাটা বোধহয় খুব একটা ইজি হচ্ছে না আপাতত। হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি? ঘটেছে যেটা, সেটা তো নতুন ঘটনা, বাট এটা আমার সাথে আগেও ঘটেছে, কিন্তু এবার যেখানে যাদের সাথে যে অবস্থায় ঘটেছে এটা আমার চিন্তাতেও ছিল না, যেখানে এটা এতদূর পর্যন্ত আসতে পারে বা এখানেও এরকম কিছু ঘটতে পারে, এটা একদম চিন্তার বাইরে। তার মানে আমরা ধরে নিতে পারছি এবারে ঘটনাটা বগুড়ায় ঘটেনি? না, বগুড়ায় ঘটেনি, বগুড়াতেও গিয়েও এটা রেশ ছিল, সেটা শুরু করলেই বুঝতে পারবেন। শুরুটা আমাদের অফিসের যে ডেলিভারি পার্সন,
সে সবসময় কিন্তু অফিসের লক খোলে না, মানে সকালবেলা তালা খোলে না, আমাদের পিয়নটাই খোলে। সে ছুটিতে, তাকে দেওয়া হয়েছে চাবিটা খোলার জন্য। তো সে সবার আগে সকাল 9টার আগেই সে অফিসে এসেছে। ডেলিভারি পার্সন অফিসে এসেছে। এসে সে অফিসে ঢুকে ভেতর থেকে লক করে দিয়ে সে ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে গিয়ে সে কিছুক্ষণ সময় ওখানে থাকার পরে ওয়াশরুমের দরজায় নক হয়েছে যে আব্দুল্লাহ দরজা খোলো, পানি খাবে না। অফিসে তো কেউ নেই। অফিসে তো কেউ থাকবে না, কারণ লক তো সে ভেতর থেকে করেছে, সে একাই অফিসে ঢুকেছে। থাকার কথাও না, স্পষ্ট নক শুনেছে, কথাও শুনেছে, তাকে ডাকছে। পরিচিত কারো কণ্ঠ না, তার মনে হয়েছে ভারী একটা কণ্ঠ ডাকছে, যেমন বসেরা ডাকে অনেকটা এরকম, কিন্তু বসের মধ্যে আমাদের মধ্যে কেউ ছিল না, এরকম তার কারো কণ্ঠ সে পায় নাই। সে একটু চিন্তা করলো যে আমি তো লক করে এসেছি, এখানে কে ঢুকতে পারে। তো সে দ্রুত আর কি ওয়াশরুম থেকে বের হয়েছে। বের হয়ে সে অফিসটায় খুঁজে কাউকে পায় নাই। পুরো অফিসটা সে চেক করে শেষে যখন রিসিপশনে এসেছে তখন দেখে যে একটা পানির বোতল আর একটা গ্লাস রাখা। এটা দেখে সে একটু আগে সে খেয়াল করেছে এখানে কিছু ছিল কি ছিল না, কারণ এর আগের দিন সেই সব কিছু ঠিকঠাক করে এখানে থাকার কথা না, সে তার খেয়ালে ছিল এটা। রিসেপশনে পানির বোতল, পানি এটা থাকবে না। তখন তো অফিসে কেউ আসেই নাই। রাইট। এবং ঢুকে রিসেপশনের টেবিলে যদি কারো পানির বোতল, অবশ্যই চোখে পড়ার মতো বিষয়। অবশ্যই। তো দেন সে আর কি একটু ভয় পেয়ে যায় যে কি হলো, সে বুঝতে পারে না। সে অফিস থেকে বের হয়ে আসে। দরজাটা একটু খোলা রেখে সে অফিস থেকে বের হয়ে এসে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে লিফট এবং অফিসের দরজাটা দুইটাই সে দেখতে পাচ্ছে। টাইমটা কেমন হবে তখন? 9:15। ওকে। সেখানে এসে ভয় পেয়ে সে আমাদের যে ডিপার্টমেন্ট ম্যানেজার তাকে জিনিসটা জানায় যে স্যার আমি তো ভয় পাচ্ছি, এরকম ঘটনা। ওভার ফোন? হ্যাঁ, ফোনে জানিয়ে দেয়। ওই বস, আমাদের যিনি বস ডিপার্টমেন্ট ম্যানেজার, উনি তখন আমাদেরকে ফোন করে বিভিন্ন জনকে যে আপনারা কোথায়। আব্দুল্লাহ তো ভয় পাচ্ছে মনে হয়, কি হয়েছে আমি জানি না, সে বললো যে ভয় পাচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি অফিসে যান। তো আমরা যে যার মতো আর কি আসতেছি। 10-15 মিনিট পরে, 9টার হয়তো 5 মিনিট পরে আমরা সেখানে পৌঁছাই, 2-3 জন। পৌঁছার পর দেখি যে হ্যাঁ, সে অনেকটাই ভীত দাঁড়ায় আছে। সে হচ্ছে ওখানটায় লিফট এবং অফিসের দরজার যে মধ্যখানে জায়গাটা, সেখানে দাঁড়ায় আছে এবং সে অনেকটা নার্ভাস। কি বললাম কি হয়েছে আব্দুল্লাহ, তখন সে বললো এই ঘটনাটাই, যেটা ঘটে গেছে, সেটাই একটু আগে যেটা আমি শুরু করলাম সেটাই সে বলবো। তো আমরা চিন্তা করলাম যে এটা কোনো ভুল টুল হইতে পারে, চলো দেখি কি হয়েছে। আমরা যখন যাচ্ছি অফিসের দিকে আর 2-3 হাত পরে দরজা, তখন মনে হলো ভেতর থেকে কেউ দরজাটা টান দিয়ে লেগে দিল। সবার সামনে আমরা 4 জন ছিলাম সেখানে, ও সহ। ভেতরে কেউ নাই? তখন কেউ নাই সেটা আমরা কিভাবে বলবো, থাকতেও পারে। তখন আমরা জানি যে কেউ আছে হয়তো বা, আচ্ছা, যে কোনো কিছু হইতে পারে। না, এমনিতে মানে আব্দুল্লাহর ভাষ্যমতে সে যখন ওখান থেকে বের হয়ে এসছে আর তো কেউ ঢোকে নাই, সে ওখানে নজর রাখতেছে, কেউ ঢুকলে দেখতে পারতো। সে শুধু দরজায় না, লিফটেও নজর রাখছে, হঠাৎ করে কেউ উঠতে বা নামতে না পারে, অথবা কেউ আসলে তাকে সাহায্য নিতে পারে, বলতে পারে, এরকম কিছু একটা। দেখলাম যে ভেতর থেকে লক হয়ে গেল। আমরা বাইরে থেকে চেষ্টা করলাম, দেখলাম লক হয়ে গেছে। তখন করলাম কি, আমরা দরজায় থাপা দিলাম সবাই মিলে একসঙ্গে, এই ভেতরে কে আছেন, কথা বলেন। 1-1.5 মিনিট আমরা ডাকাডাকি করলাম। তখনও পুরো ফ্লোরে শুধুমাত্র আমরা ছাড়া, ওই ফ্লোরে আরেকটা অফিস আছে, ওরাও আসেনি তখন এই জন্যই মামুন কিন্তু ভয়টা বেশি পাইছে, কেউ নেই ফ্লোরে, শুধু সে একা। এই জন্য তো আমরা চিন্তা করলাম যে হচ্ছে এটা কি হলো, ভেতর থেকে লেগে গেল। তখন আমরা আবারও বসকে ফোন করলাম, তখনও উনি পৌঁছাননি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, দরজাটা যে লেগেছে এটা কি মানে খুব জোরপূর্বক ভাবে নাকি খুব নর্মালি যেভাবে লাগাই দেয় এরকম মনে হলো, মানে একটু ফাঁকা ছিল তো, লকটা ধরে কেউ লাগাই দিছে এরকম মনে হলো। তো তখন আমরা বসকে ফোন করলাম যে এরকম ভেতরে কেউ সম্ভবত থাকতে পারে, এরকম ঘটনা ঘটছে, কি করবো আমরা। তা বললো যে কিছু করার আগে তাড়াতাড়ি আমি আসতেছি, তোমরা তাড়াতাড়ি হচ্ছে তালা খোলার মিস্ত্রি ডেকে নিয়ে আসো, এটাই খুলে দেখতে হবে ভেতরে কি হয়েছে না হয়েছে, অনেকগুলো কম্পিউটার আছে, চুরি হলো কিনা। তখন মামুন বললো না, সব ঠিক আছে, শুধু আমি এটুকুই দেখলাম যে হচ্ছে আমাকে ডাকলো কেউ, এই জন্য বের হয়ে আসছে। লক হয়ে গেল কিভাবে টাইমে, আমরা তো সবাই দেখলাম। আব্দুল্লাহ মামুন পুরো নাম আর কি। তো স্যার আসলো, ইতিমধ্যেই ওই একজন নিচে নেমে গেল তালা খোলার মিস্ত্রি আনার জন্য। আচ্ছা, তো সেই মুহূর্তে হলো কি, এখানে একটা ঘটনা ঘটেছে কিন্তু, যেটা আমি দেখে একটু মনে হচ্ছিল যে এরকম কিছু হইতে পারে বলতে মনে হলো যে সেটাই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতেছে। ডরে আমি কিন্তু আগে বলেছিলাম যে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, আমার শরীরেও আঘাত করেছিল, দাগ হয়েছিল, তো আমি দেখাইছিলাম আপনাদেরকে। এটা আমরা দেখেছি এবং ডর যারা তখন শুনেছে সুফলের ঘটনা হয়তো বা কারো কারো মনেও থাকতে পারে। সে যখন লাফাচ্ছিল যে ব্যথা লাগলো, আমাকে লাগলো, ওই ডেলিভারি পার্সন, তখন আমরা তার কাপড়টা সরাইয়া দেখি সেখানে রিসেন্ট দেওয়া কিছু দাগ দেখা যাচ্ছে। তখন আমার মাথার মধ্যে কেন যেন মনে হলো যে মনে হয় আল্লাহ না করুক সেই জিন জাতীয় কোনো কিছুর এটা আসর হইতে পারে। এই ব্যথাটা সে কখন
পেয়েছে আব্দুল্লাহ? যখন তালার মিস্ত্রি আনতে একজন গিয়েছে, আমরা স্যারের জন্য ওয়েট করতেছি। আপনাদের সামনেই সে হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করেই সে লাফাচ্ছে, এই লাগলো, এই আমার এখানে লাগলো, এখানে লাগলো। মানে চিন্তা করছিস, মানে আগে পায় নাই, উনাদের সামনেই কেউ হয়তো তাকে উনাদের সামনে আঘাত করছে। মানে হোয়াট এভার ইট ইজ, ইটস ভেরি অ্যাগ্রেসিভ। মানে সে কোনো কিছুই পাত্তা দিচ্ছে না। তারপর বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর ওকে আমরা সবাই ধরে থাকলাম, দোয়া দরুদ পড়লাম, তেমন কিছু হলো না। একটু পর স্যারও আসলো। স্যার এসে আমাদের সাথে দু একটা কথা বলতে বলতেই মিস্ত্রি চলে আসছে, আর যিনি যে নেমে গিয়েছিল মিস্ত্রি আনতে, সে নিয়ে আসছে কারণ বাজার থেকে। সে আমাদের অফিস বাংলা মোটরে নিয়ে এসে লক খুললো। লক খুলে আগে আমাদের বোতল এবং গ্লাসটা ওখানে রাখা আছে। এটা দেখে তো স্যার বললো যে ঘটনা কি। এই জিনিসটা কিন্তু আব্দুল্লাহ খেয়াল করে নাই প্রথমে। আমরা ঢুকে দেখলাম এটা স্যারের চোখে প্রথম পড়ছে, জায় নামাজটা বিছানো। অফিসে নামাজ করি মাঝে মধ্যে। আব্দুল্লাহ মামুন, এই জায় নামাজটা কে বিছাইছে এখানে? তুমি কাল কতকাল নামাজ পড়ছো এখানে? না স্যার, আমি তো মসজিদে পড়েছি, এখানে তো পড়িনি আমি। তো জায় নামাজ তুমি কি যাওয়ার সময়? স্যার, আমি যাওয়ার সময় সব রুম লক করে গেছি, সবকিছু চেক করে গেছি, গোছাই গেছি, জায় নামাজ বিছানোর কোনো প্রশ্নই আসে না। তখন বললো, আপনাদের মধ্যে কেউ ভুল করে কি এখানে বিছাই রাখছেন? না স্যার, আমার বিছাই রাখিনি। তা বললো যে তুমি কি মামুন, তুমি যখন ঢুকলে আজকে প্রথম, তখন কেটে দেখেছো? না স্যার, আমি এটা খেয়াল করি না, এদিকে অতটা হয়তো বা ছিল না, বা ছিল, আমি খেয়াল করি নাই। তখন স্যার সবাইকে নিয়ে বসলো যে আসেন আমরা একটু মিটিং এ বসি, বোঝা উচিত কি ঘটতেছে এটা, আসলে আমরা কিছু বুঝতে পারছি না। তা মিটিং এ বসে আর কি হলো যে এটা আমরা এমডি স্যারকে জানাবো। আপাতত আমরা যার যার সিটে গিয়ে বসি, সবাই একটু দোয়া দরুদ পড়েন। যদিও আমি যেহেতু আবার ইয়েকে বললাম, আমাদের দেলোয়ার খান নামে একজন আছে, ওনাকে বললাম স্যার এরকম ঘটনা তো আমার সাথে ঘটেছে, আপনারা জানেন, আমি কিন্তু সেরকম লক্ষণ পাচ্ছি। যেটা আব্দুল্লাহর সাথে আঘাতের চিহ্ন দেখে আমার মনে হলো যে এরকম মানে ইশারা আমি পাচ্ছি। তুমি তখন বললো যে ঠিক আছে, যেটাই হোক দোয়া দরুদ পড়ো, সবাই বসো। আচ্ছা, যার যার সিটে সবাই বসে আছি। এখন আমাদের অফিসের একটা তাক আছে, দুইটা তাক, তার মধ্যে একটা ভেতরের দিকে, ওখানে কিছু ফাইলপত্র রাখা আছে। একটা কলম পড়ার শব্দ হলো ওখানে। তো প্রথমে আমরা একটু পাত্তা দিই নাই, পড়তেই পারি, কোথায় কি পড়ছে না জানো। মিনিট খানিক পরে আমাদের ওই এক বস, উনি যাচ্ছে ওয়াশরুমে, ওদিক দিয়ে যেতে হয়, দেখে যে ওখানে একটা একটু আগে তো শব্দ হলো, শুনলাম কলম পড়ার, কলমটা পড়ে আসছে এখানে, সত্যি সত্যি এখানে কিভাবে কলম আসলো? তা আমরা সবাই গেলাম, হ্যাঁ একটা লাল কলম ওখানে পড়ে আসছে, কিন্তু এটা ওখানে থাকার কথা না। আচ্ছা, শব্দটাও পাইছি, মনে হয় ছুড়ে মারছে কি ওখানে। এটা হওয়ার পরে উনি কলমটা তুলে রেখে বাথরুমে গেল। এসে আমরা আবার বসছি, আমরা বসে আছি। একটু পর আরো একটা শব্দ হলো, বড় শব্দ। আমরা তখন সবাই ছুটে গেছি, একটু এরকম ঘুরছে তো কলম পড়ছে, এবার কি পড়লো? গিয়ে দেখি যে একটা সুইচ খুলে রাখা হয়েছিল ঠিক করার জন্য, সেই সুইচটা ওখানে পরে খুলে আসে। কোথায় ছিল? ওই জায়গাটা থেকে কত দূরে ছিল? যেখানে আমাদের স্টোর রুমটা, সেখানে ছিল। এটা টোটালি অন্য একটা রুমে, অন্য একটা রুম। সেই সুইচটা ওইখানে পড়ে আছে, ওখানে এসে পড়ে আছে। এবং একটু পর যেটা ঘটলো, আমরা ওখান থেকে নিয়ে এসে সবাই চিন্তার মধ্যে পড়ে, কি হচ্ছে এটা? আমি তো বুঝতেই পারছি এরকম, কিন্তু আমি টোটালি ওইভাবে বলতে পারছি না। এবং এই ধরনের সবগুলো সবাই ইজি ভাবে নেয় না। একটু পর যেটা হলো, ভূমিকম্প হলো, যে এরকম র্যাক থেকে বা টেবিল থেকে অনেক কিছু পড়ে যায় কাঁপতে কাঁপতে, এরকম মনে হলো অনেকগুলো একবারে পড়ে গেল। ফাইলগুলো কয়জন দেখেছো তোমরা বলে পড়ছে ফাইলটা? ওই রুমে আমরা ছিলাম টোটালি 8 জন। সবাই দেখছে? সবাই দেখছি না, মানে সবাই বুঝতে পারছি। তখন আমরা গিয়ে দেখি সব পড়ে গেছে। ফাইল তো আমার চোখের সামনে না, আমাদের তো একটু ভেতরে। তো যখন আমরা গেলাম, দেখলাম ফাইলগুলো পড়ে আছে। তখন সবাই ঠিক আছে, আজকে আর অফিস আমরা করবো না, কি হচ্ছে হোক, আমরা যাই। যাবো। তো এখন স্যার বললো যে আব্দুল্লাহ, তুমি সব গুছায় নাও, আমরা একসঙ্গে বেরিয়ে, তোমাকে একা রেখে আমরা না যাই। হঠাৎ করে রুমের মধ্যে একটা কেমন একটা বোটকা গন্ধ, হঠাৎ করে মনে হয় কিছু একটা মরে পড়ে আছে, এরকম কিছু একটা গন্ধ হবে। এটা আগে থেকে ছিল না। যদি কিছু মরে থাকতো আমরা কিন্তু সকালে এসেই সেটা বুঝতে পারতাম। হঠাৎ করে গন্ধটা পাওয়া যাচ্ছে। তখন স্যার বললো যে মামুন একটু স্পেস ছিটাই দাও, আর দরজাটা একটু খোলা রাখো, খোলা গন্ধটা বের হয়ে যায়। ফ্যান দিলে তো ফ্যান তো না, এসি সিস্টেম সব, যার কারণে আমরা ফ্যান দিতে পারছি না, জাস্ট দরজাটা খুলে রেখে বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো মামুন রিসেপশনে বসে আছে। তো ওই সময় আমাদের একজন রিসেপশনে গেছে মামুনকে কিছু বলার জন্য। তখন আবার দরজাটা আগের মতো করে লেগে গেছে, একা একা আবার আবাস করে লেগে গেছে। তখন সবাই বলে চলো, এখানে থাকাই যাবে না, কোনো কাজ আর দরকার নেই, আজকে চলো যাই। তো আমরা সবাই সেদিনের মতো চলে আসলাম। কতক্ষণ আগেই আপনারা অফিস ক্লোজ করে দিলেন নর্মাল টাইমে? 3 ঘন্টা আগে। 5টায় তো ক্লোজ করা হয়, তো ধরেন 2টার দিকে আমরা ক্লোজ করে দিয়েছি। 2টা বা 1:30 এরকম হবে। তো তারপর যেটা হলো, আমরা চলে আসলাম যে যার মতো। আমাদের ওই যে বসটা একটু সব দোয়া কালাম বেশি করে, উনি বললো যে সবাই আয়তাল খুশি পরে রাতের বেলা শোবেন। আচ্ছা, তাহলে হয়তো একটু হলেও যদি কিছু হয়ে থাকে আপনারা ভয় পাবেন না। তো আমার আবার ছিল কি, ওই ছুটি নেওয়া ছিল বাইরে যাওয়ার জন্য, বিশেষ একটা কাজে 2 দিনের জন্য। তা আমি আবার তার পরদিনই বগুড়া চলে যাই আমার বাড়িতে। আচ্ছা, গিয়ে আমি আমার আব্বাকে বলি, আব্বা এই ঘটনাগুলো ঘটতেছে, কি করা যায়? তুমি কি শুধু এগুলো বলতেই স্পেশালি বগুড়ায় যাওয়া হয়েছিল? ঠিক এই জন্য আমার আগেই নিয়ে কোইন্সিডেন্টলি ঘটে গেছে। হ্যাঁ, তা আব্বাকে বললাম, আব্বা আমার তো এরকম কিছু ঘটতেছে আমাদের অফিসে, এটা কি আসলে একটু জানা দরকার। তা বলে ঠিক আছে চলো। আমাদের বগুড়ায় বেশ কয়েকটা মাদ্রাসা আছে, তার মধ্যে একটা যেটা বড় মাদ্রাসা, তার যে বড় আলেম, ওনার কাছে যাওয়া হলো। তো উনি বললেন যে দেখেন,
আমি আজকে এটা নিয়ে তাহলে বসি, হুট করে কিছু বলা যাবে না কি হলো না হলো, কালকে আপনি সকালে আসেন আমি সব বলে দেবো। ওই রাতেই ঘুমাইছি, তখন আমি ঘুম থেকে জাগার পরে দেখেছি রাত 12:30 বাজে। তো তখন যেটা হয়েছে যে হঠাৎ করে মনে হলো যে আমার মুখের উপর কোনো একটা কিছু একটা পরে আমাকে আঁচড় কাটতে নিচ্ছে, আমি হাত বাঁধিয়ে দিছি। পাখির মতো হবে, ছোটবেলায় হতো কি ওই ছোট ছোট বাচ্চা নিয়ে যখন মা মুরগি ঘুরতো ওদেরকে ডিস্টার্ব করলে অনেক উড়ে এসে মুখে আঁচড় দেওয়ার চেষ্টা করতো, ওই রকম কিছু একটা আমার মুখের উপর বা হাতের উপর করতে যাচ্ছে। তখন আমি হাতে আটকাইছি, মুখে ছুঁড়ে দিতে পারি না, হাতে আর কি পড়ে গেছে আঁচড়ের দাগ। মানে মুখ আপনি হাত দিয়ে মুখ আটকানোর ফলে সেই আঁচড় গুলা হাতের উপর এসে পড়েছে, হাতে এসে পড়েছে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। মুখে বোধহয় জাস্ট চোয়ালের একটু উপরে বোধহয় একটা দাগ। আমরা যারা দর্শক শুনছে তারা দেখতে পাচ্ছে না ডেফিনেটলি, বাট আমি আর রেহান কিন্তু দেখতে পাচ্ছি ওর হাতের মধ্যে কিছু আঘাতের দাগ রয়ে গেছে। আমরা ছবি তুলে রাখতে পারি, রাইট, আমরা এটার ছবি একটা তুলে রাখতে পারি। আচ্ছা, তো তারপর যেটা হলো আমি উঠে তো দেখলাম যে আমার হাতে সত্যি সত্যি এই দাগগুলো হয়ে গেছে। আমি আব্বাকে বললাম, আব্বা এরকম ঘটনা। আব্বার সঙ্গে সঙ্গে ওই আলেমকে ফোন করলাম, যিনি ওই এক রাতে সময় চেয়েছিলেন, যে কি হলো এরকম ঘটনা। উনি বললো হ্যাঁ আমি জানতাম এটা ঘটবে, সমস্যা নেই, আর কিছু ঘটবে না, আমি একটু তদবির করতেছি যার কারণে এটা হয়েছে। ওরা ওখানে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু এখন আর কিছু হবে না, আপনারা ঘুমান। তো যেটা বলার পরে সকালবেলা ওনার কাছে আমরা গেলাম, তিনি বললো এখানকার কোনো লিঙ্ক নাই, এটা ওখানে একটা বদ জিন, খারাপ জিন সেখানে কোনো কারণে গেছে, যাওয়ার পরে সে দেখেছে যে সুফলকে আক্রমণ করা যায়। কিন্তু সুফলকে না পেয়ে প্রথমে সে তারই সমবয়সী এবং জিন যাদেরকে আক্রমণ করতে পারে এরকম লোকের মধ্যে সে পড়ে গেছে, আব্দুল্লাহ, তাকে দিয়ে শুরু করেছে। তো সমস্যা নেই, যদি আল্লাহ চায় তো আমি এই যে পানি পাওয়াটা দিলাম এটা আপনারা নিয়ে গিয়ে অফিসে ছিটাই দেবেন, আর বাকি যেটুকু থাকবে এটা অফিসে 7 দিন রেখে দেবেন। যদি সে চলে গিয়ে থাকে, ইতিমধ্যে চলে গিয়েছে, আর যদি মানে থেকেও থাকে সর্বোচ্চ 7 দিন, এর বেশি সে করতে পারবে না। এরপরে তাকে একটা সিগনেচার রেখে চলে যেতে, সিগনেচার রেখে সে চলে যাবে। সে হয়তো বা নাও রাখতে পারে, তবে সে বেশিরভাগ ক্ষেত্রে রেখে যায়, একটা সাইন ট্যাঙ্ক। এটা হওয়ার পর আমি আবার অফিসে গিয়ে আমি সবাইকে বললাম যে এই ঘটনা, পানি পড়াটা ছিটিয়ে দিলাম ওই আব্দুল্লাহ সাহায্যে, বাথরুমের বোতলটা আমরা রাখলাম। আমরা ভাবছি যে 7 দিন আমরা এরকম আতঙ্কে কাটাবো, কিন্তু আমরা করতেছিলাম এরকম আমরা আর কি। এরকম হতে হতেই আমরা সবাই জানাজার সিটে বসে আছি, আমাদের একজন বস উনি বাথরুমে ঢোকে এবং উনি বের হয়ে বলে যে লাইট কে অফ করলো না, আমরা তো সিট থেকে কেউ উঠিনি, হয়তো উনি জ্বালাননি। তখন হ্যাঁ এই কথাটা কিন্তু আপনি যেটা বললেন না, এটা আমাদের আরেকজন বসও বলছে যে ভাই আপনি কি ভুল করেছেন কিনা। হ্যাঁ, তখন উনি বললেন না আমি না জ্বালাই কেন ঢুকবো। একটু পর আমি ওখানে ঢোকার কিছুক্ষণ পর বাতিটা অফ হয়েছে। আর একটা কথা হচ্ছে, মানে বর্তমানে ঢাকা শহরের বাড়িটা যেভাবে করা হয় আমার মনে হয় না খুব একটা বেশি বাথরুমে লাইট না জ্বালালে কিছু দেখা যায়। এটা অবশ্যই, সো লাইট ইজ আ মাস্ট। কেন জ্বালাবেন না তিনি? ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা আবারও শোনা শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডর শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হলো ভয় উপভোগ করবার জন্য, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্য পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর, এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর, এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর।
বর্তমানে ঢাকা শহরের বাড়িটা যেভাবে করা হয় আমার মনে হয় না খুব একটা বেশি বাথরুমে লাইট না জ্বালালে কিছু দেখা যায়। এটা অবশ্যই। সো লাইট ইজ আ মাস্ট। কেন জ্বালাবেন না তিনি? সেটাই আমরা দেখলাম যে হ্যাঁ সুইচ দেয়া আছে, তখন আমার লাইটটা জ্বলছে এবং লাইটটা জ্বলছে, সুইচ দেয়া আছে। উনি যখন বের হয়ে এসে আমাদেরকে বললো তখনও কিন্তু সুইচ অফ ছিল, মানে লাইটস অফ ছিল। লাইট অফ, সুইচের কথা আমি জানি না। হ্যাঁ সুইচের কথা উনিও বলেন নাই, উনি শুধু লাইট অফ দেখে বাইরে আসছে। ব্যাপারটা বুঝছিস সুমন? মানে তাদের সাথে যখন উনি কথা বলতেছে এই ব্যাপারটা নিয়ে, তখনও অ্যাক্টিভিটি অন। সেটাই, সেখানে সেই জিনিসটা কিন্তু আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। আমরা গিয়ে লাইট জ্বালানো, তখন বুঝলাম লাইট তো ঠিক আছে, আর কারেন্টও যায় না। তখন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে কি হলো এটা, আবার কি শুরু হলো নাকি, ভয় পাচ্ছি আমরা সবাই একটু। এই মুহূর্তে সে যে বগুড়ার যে আলেম মেদিন যার কাছে আমরা গিয়েছিলাম, ওনার কাছে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা সব দিয়ে এসেছি। আচ্ছা, উনি হঠাৎ আমাকে ফোন করে ওই সময় সবার সামনে ফোন করার পরে ওনার সাথে কথা বলে উনি বলে যে বাবা কিছু কি ঘটেছে? আমি বললাম যে হ্যাঁ। তো বললো হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঘটবে, আর যদি কিছু ঘটে থাকে তাহলে ও চলে গেছে, সেই সিমটম দেখা গেছে, ও আর আসবে না, আল্লাহর রহমতে বেঁচে গেলে। দোস্ত কি বলবি তাহলে সুফলের এই এক্সপেরিয়েন্স গুলো শুনে? মানে আসলে বলার মতো কিছু নেই। মানে আমরা যত ঘটনা শুনেছি, আমরা রাসেল ভাইয়েরও যে ঘটনা শুনলাম, যখনই ঘটেছে একা থাকাকালীন ঘটেছে। রাইট, এতগুলো মানুষের সামনে, অফিসে আপনারা প্রায় 7-8 জন মানুষের কথা বলি, প্রত্যেক মানুষের সামনে ঘটনাগুলো ঘটছে। মানে এরকম ঘটনা খুব কমই পাওয়া যায়, খুব কম। দিনের বেলা, দিনের বেলা এই টাইমটা চিন্তা কর, সকাল 9টা, মানে অ্যামেজিং। আমি জাস্ট মানে কি বলবো, মানে ভয়ঙ্কর ভাবেই অ্যামেজিং। মানে এত সত্যি কথা বলতে এত সাহসী কোন উপস্থিতি সচরাচর কিন্তু দেখা যায় না। এই ধরনের যেই জিনিসগুলো, আমরা যদি সেটাকে জিন বলি বা যেই নামেই ডাকুক না কেন, এরা কিন্তু সবসময় একটা লুকায়িত অবস্থান থেকে আক্রমণ বা ভয় দেখানোর ব্যাপারটা করে। বাট সুফল এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটু চিন্তিতই করে ফেলে ব্যাপারটা, যে এই জিনিসটা কিন্তু কোন রকম কোন হেজিটেশনের মধ্যে নেই। সে কিন্তু বগুড়ায় যেভাবে তার অ্যাটাকটা করেছে সেটাও খুব অ্যাগ্রেসিভ অ্যাটাক ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট তখন তপুদের ওখানে যে ঘটনাগুলো ঘটে তপুর বাড়িতে, ওইখানেও কিন্তু তোমরা অনেকজন ছিলাম, রাইট? তার মধ্যে কোনো হেজিটেশন কাজ করেনি বা কাউকে একা পাওয়ার কথা সে চিন্তাও করেনি, ডিরেক্ট সবার সামনে যা করার কথা তাই। এবং এই ক্ষেত্রেও তাই ঘটছে। এবং আমি জানি না মানে ভবিষ্যতের ব্যাপারটা কি হবে। ইফ ইট ইজ ট্রু, ওই হুজুর যেটা বলেছেন যে এই লাস্ট সাইন দিয়ে সে চলে গেছে, দেন ফ্যান্টাস্টিক। বাট আমার ধারণা সুফল, তোমার সবসময় সাবধানে থাকা উচিত, কারণ স্ক্র্যাচ মার্কগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং সুফলের কাছে আরো একটা রিকোয়েস্ট থাকবে যে যদিও খুব মানে সদ্য ঘটে যাওয়া ঘটনা, এটার আদৌ ফিউচারে কতটুকু ইম্প্যাক্ট পড়বে কিনা আমরা জানি না, এটা যেন আমরা অফকোর্স খবরটা জানতে চাই যে ওই যাওয়াটাই ওই অদ্ভুত জিনিসটার শেষ যাওয়া কিনা, নাকি এক্সিস্টেন্সটা কোনো না কোনো ভাবে রয়ে গেছে। আমরা এটা একটু তোমার কাছ থেকে পরবর্তীতে নিশ্চিত হতে চাই। রাইট, ওয়েল থ্যাংক ইউ সুফল আমাদের সাথে তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। ধন্যবাদ আমাকেও সুযোগ দেওয়ার জন্য। ওয়েল, আমরা সুযোগ না দিয়ে আসলে পারতাম না, কারণ সত্যি কথা এটা মনে হয় ডরের সবচেয়ে মানে রিসেন্টলি হ্যাপেন্ড এক্সপেরিয়েন্স রাইট প্রচার হলো। ওকে, একটা ঘটনা তো শোনা হয়ে গেল, এবার রেহান কি বলিস? হ্যাঁ, আরো একটা এক্সপেরিয়েন্সের দিকে যাই। এক্স্যাক্টলি, এখন আরেকজনের ঘটনা শুনবো এবং তার ঘটনাগুলো ডট টিমের কাছে আমরা যতটুকু ব্রিফ পেয়েছি, ইটস গোয়িং টু বি কোয়াইট ইন্টারেস্টিং। সো দুর্জয় ভাই আমাদের সাথে আছে, অথবা নাইম ভাইও বলতে পারি আমরা তাকে, তাই না? আসলে আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ নাইমুর রহমান দুর্জয়। ওকে, তাহলে আমরা ডাকনাম নাইম বলি সবাই ডাকে। ওকে, ঠিক আছে, আমরাও সেই ক্ষেত্রে নাইম বলেই সম্বোধন করি। নো ডাউট। নাইম ভাই আপনি কি করছেন এখন? যে আমি এখন পড়াশোনা করছি ঢাকা নারিন্দা দারুল উলুম আহসানে কামিল মাদ্রাসায়, আলিম সেকেন্ড ইয়ারে। ওকে, আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে ওগুলো কি রিসেন্টলি ঘটা ঘটনা নাকি অনেক আগের? না, এটা ঘটনাটা প্রায় 12 থেকে 13 বছর পূর্বে ঘটেছে আমার ভাইয়ের সাথে। 12-13 বছর পূর্বে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দোস্ত আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো ঘটনার যাওয়ার পূর্বে আমি একটা জিনিস বলে নেব যে এখন যে ঘটনাগুলি আমি বলতে চাচ্ছি, এই ঘটনাগুলি আমার ভাইয়ের সাথে ঘটেছে, একেবারে রিয়েল একটি ঘটনা। কেউ যদি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চান আর সেও যদি কেউ প্রমাণ চান, তাহলে অবশ্যই আমাকে ঠিকানা দেবো আপনাকে, সেই ঠিকানায় চলে যাবেন। আসলে আমরা নাইম ভাই আমরা ঘটনাটা শুনি, কে কি মনে করবে না করবে এটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বলে কাউকে বিশ্বাস করাতে পারবো না। সো আমরা ঘটনাটা শুনি। আমার প্রথম ঘটনা হলো চিতাখলার বটগাছ থেকে লাল কাপড় আনা প্রসঙ্গে এই বিষয়ে। তার পূর্বে আমি লোকেশনটা একটু বলে নিই যে আমার গ্রাম হলো কুমিল্লা তিতাস থানার নাগেরচর গ্রাম। আমাদের মোল্লাবাড়ি যে মসজিদ ছিল, আমাদেরটা বড় মোল্লাবাড়ি, এটার সাথে নদী এবং খাল সাথে একটা কবরস্থানও ছিল, জায়গাটা একটু ভয়ানক। তো মসজিদের ইমাম সাহেবের সাথে আমার ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল, ছাত্রও ছিল আবার ফ্রেন্ডলি ছিল। তো ইমাম সাহেব ভাইকে বলে যে আমার তো একটা জিনিস প্রয়োজন, বদিউল তুমি কি আমাকে এনে দিতে পারবে?
আমার ভাইয়ের নাম হলো বদিউল আলম, হুজুর বদি বলে ডাকতো। বলে বদিতে আমাকে ওই কাপড়টা এনে দিতে পারবি, বটগাছে যে কাপড়টা পেঁচানো থাকে। কি প্রয়োজনে? সেটা কি প্রয়োজন ভাইয়ের কাছে প্রয়োজনটা বলেনি, যে আমার একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন, তুই এটা আমাকে এনে দিলে আমি উপকৃত হব। তখন ভাই বললো ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন আমি এনে দেবো, তবে আমাকে কি করতে হবে? তখন ভাইকে বললো যে তুমি বিষয়গুলো স্মরণ রাখবে, যখন এটা আনতে যাবে রাত্রটা প্রয়োজন আমাবস্যা, এবং যখন যাবে ওই সময় তোমার গায়ে কোনো ড্রেস থাকতে পারবে না, উলঙ্গ অবস্থায় যেতে হবে, আমাকে আমাবস্যা রাতে একা যেতে হবে। তা আমাদের বাসা থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল চিতাখলাটা। আমরা যে বাজার করি ওটার সাথেই, মাসিমপুর বাজারের সাথে চিতাখলাটা। তো সেখানে ভাই রওনা হয়, কাপড় খুলে মসজিদের মিনার ছিল, যেটা শর্ট মিনার যেগুলোতে মোমবাতি জ্বালাতো, সেখানে কাপড়গুলি রেখে ভাই রওনা হয়ে যায়। আর হুজুর পাশে একটা রুমে চলে যায়, কারণ এখানে থাকলে হুজুরের কোনো সমস্যা হতে পারে, তিনি বললেন তাই। ভাই রওনা হলেন, যখন তিনি যাচ্ছিলেন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ভাই অনুভব করলেন ভাইয়ের ঘাড়ে কি যেন খুবই ওজন চেপে আসছে। তিনি চেষ্টা করলেন যে একটু জোরে হাঁটার জন্য, কিন্তু পারছে না, ওনার ঘাড়ে কি যেন একটা ভর করছে। তখন খেয়াল করলে যে হুজুর তো আমাকে বলেছে একদম ড্রেস ছাড়া যেতে। তিনি হাত দিয়ে দেখলেন তার গায়ে সুতা বাঁধানো ছিল, কোমরে যে সুতাটা বাঁধানো থাকে কাইতন বলা হয়, ওটা ছিল। ওটা থাকার কারণে এরকম ছিল। সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলেন, তারপর দেখে শরীর একদম হালকা। তারপর তিনি একটা গাছে সুতাটাকে বেঁধে চলে যায় সেখানে। তারপরে যখন চিতাকলার ঠিক সামনে দাঁড়ায়, চিতাকলাটা ছিল রাস্তার পূর্ব পাশে, আর বটগাছটা ছিল একদম চিতাকলার একদম প্রান্তে, আর এটার পিছনে ছিল নদী। তো ভাই যখন চিতাকলায় প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে এত বিকট একটা আওয়াজ হয়, মনে হয় যেন আকাশ থেকে একটা হাতি পড়লো পানিতে। তখন তিনি প্রচন্ড ভয় পেয়ে যায়। এত শব্দ, মানে এই শব্দে এলাকার সব লোক মানে সজাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা লোকও শুনে নেই আওয়াজটা, শুধু ভাই নিজে শুনলো। ভয় পেয়েও তারপরে তিনি সাহস নিয়ে আগালেন সামনে। যখনই সামনে আগাচ্ছে তখনই একটা বিকট শব্দ হচ্ছে, তবে শব্দটা পূর্বের তুলনায় একটু কম। যখনই গাছের নিকটে যাচ্ছে আস্তে আস্তে শব্দটা কমতে কমতে গাছের কাছে যাওয়া পর্যন্ত মনে হয় একটা ব্যাঙ পানিতে লাফতে পড়েছে, এরকম একটা শব্দ হলো। তারপরে তিনি গাছের মধ্যে হাত দিয়ে কাপড়টাকে ধরে একটা টান দিল জোরে, এতে কাপড়ের কিছু অংশ ছিঁড়ে বের হাতে চলে আসে। তখন ভাই এই কাপড়গুলো নিয়ে যখন আসতেছিল ফিরে, তখন পিছন থেকে আমাদের ফ্যামিলি, ভাই যেভাবে বললো আমাদের ফ্যামিলির কেউ বাকি নেই, আমার মা বাবা ভাই বোন আমরা সহ সবাই ভাইকে মানে অদ্ভুত ভাবে কান্না স্বরে আমরা ডাকতে লাগলাম, ভাই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। মা বাবা বলতেছে বদিল আমাদেরকে তো মেরে ফেললো, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচা। তো হুজুর বলে দিয়েছে যে তুমি যখন এটাকে নিয়ে আসবে তখন পিছনের দিকে তাকাতেও পারবে না, ব্যাক করতে পারবে না, তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন ভাই এটা স্মরণ রেখে এই ভয়টা থাকা সত্ত্বেও ভাই ফিরে আসে। যখন রাস্তায় উঠে তারপরে হাঁটা শুরু করে, এই অদ্ভুত ডাকটা অনেকক্ষণ ছিল। চিতাশালের এরিয়াটা পার হয়ে আসার পর আর কোনো ডাক শুনতে পাননি। তারপর যখন ফিরে আসে ওই গাছটার কাছে যেখানে তিনি কোমরের সুতাটা বেঁধে রেখেছিলেন, সেখানে এসে তিনি সুতায় যখন হাত দিলেন সুতাটা নেওয়ার জন্য, তখন মানে সুতাটা দেখে যে সাপ হয়ে আছে, খুব ভয় পেয়ে তিনি ছেড়ে দিলেন। তারপর চিন্তা করলেন যে এটা তো সাপ হতেই পারে না, কারণ আমি সুতা বেঁধেছি এখানে, এটা হয়তো আমার মনের ভুল। তখন তিনি আবারও যখন এটাকে ধরলেন, তারপর দেখতে পেলেন যেটা তার সুতাটাই। তারপর সেটা আবার কোমরে পেঁচিয়ে, এখন আর কোমরে পেঁচালে সমস্যা নেই যেহেতু তিনি কাপড় নিয়ে আসছেন। তারপর তিনি চলে যান হুজুরের এখানে, গিয়ে ওই মসজিদের এখানে গিয়ে কাপড়গুলি যখন আনতে যায়, দেখে কাপড়গুলি শর্ট যে পিলারটা ছিল ওটাতে নেই। ওটা হুজুরের একটা রুম ছিল টিনের এক চালা, ওই চালের উপরে কাপড়গুলি। তিনি অন্ধকারের মাঝেই ওখানে দেখতে পায় যে কাপড়গুলি একসাথে জড়ো হয়েছে, 4-5টা কাপড়। যখন তিনি কাপড়গুলিতে হাত দিলেন দেখলেন 4-5টা সাপ যেন একসাথে জড়ো হয়েছে। তিনি অনেক ভয় পেয়েছেন যে কাপড় রাখলাম, এগুলি রাখলাম এখানে, চলে গেল ওখানে, আবার ছিল কাপড় ধরলাম, সাপ, ভয় পেয়ে যায়। তারপরে তিনি আবারও যখন হাত দেয় তখন দেখতে পারেন যে না, তার কাপড়গুলি এখানে রয়েছে। বারবার তাকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জি, বারবার তিনি এরকম একটা মানে অনুভব করতেছেন যে হাত দিলেই দেখেছে সাপ কাপড়গুলি। যখন সেকেন্ড টাইম আবার তিনি ধরতে যান তখন আবার সেগুলি রিয়েল কাপড় হয়ে যায়। তারপরে সে ওখান থেকে আবার ব্রেক করে হুজুরের কাছে কাপড় পৌঁছায়। এখানে তার এই ঘটনার সমাপ্তি ঘটে। মানে ওই যেই লাল কাপড়টা আনতে গিয়েছিল, লাল কাপড় আনার ব্যাপারে এই ঘটনাটার এখানে সমাপ্তি হয়। আলটিমেটলি আপনার ভাই কখনো কোনোভাবে জানতে পারেনি যে লাল কাপড়টা কি জন্য প্রয়োজন ছিল? এটা ভাই আমাকে বলেনি, হয়তো একটা গোপন কোনো কাজ হতে পারে। যে হুজুরের, ওনার নাম ছিল কবির হুজুর বলে রাখতাম আমরা, উনি ব্যক্তিগত প্রয়োজনে এটা আনেছিলেন। তো ভাই আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স বলে ডরে আমরা যতটুকু শুনেছি, অ্যাটলিস্ট কোনো ভালো কিছুর জন্য মনে হয় না। 100% ইটস অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক। আমি যতবার দেখেছি শ্মশানঘাট থেকে হাড় নিয়ে আসা, বা কবরস্থান থেকে মানুষের খুলি নিয়ে আসা, বা কোনো একটা মানে যেই জায়গাটাতে মৃত্যু পরবর্তী কিছু ঘটনা ঘটে, এইসব জায়গা থেকে কিছু নিয়ে আসা মানেই সেটাকে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে রিলেট করে ব্ল্যাক ম্যাজিকে ইউজ করা হয়। তো এই কারণে আর কি জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি মোটিভটা কি ছিল। যাই হোক, এটা আপনার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স আমরা শুনলাম, তা আপনার ভাইয়ের সাথে পরে কি আর কিছু ঘটেছিল এইটা নিয়ে? এরপরে এই ব্যাপারটা নিয়ে আর কিছু ঘটেনি, তবে তার পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে, যে ব্ল্যাক ম্যাজিকের কথা বললেন, ব্ল্যাক ম্যাজিক বা আমাদের ধর্মীয় ভাষায় যেটাকে কুফরি বলতে পারি, কুফরির মাধ্যমে বিভিন্ন কাজ করা হয়। তো সেই আরবি ভাষায় কুফরি বলা হয়, যেটা মানে ইসলাম থেকে বাইর হয়ে যাওয়া আর কি, কাফের হয়ে যাওয়া। তো এগুলি কোনো মুসলমান করে থাকে না। তো ভাইয়ের সাথে তার কথা হয়, মানে যে কোনো লোকের কাছ থেকে তিনি পরিচয় পান যে একটা সাহসী ছেলে আছে এরকম, তুমি যদি তোমার ব্যক্তিগত কোনো কাজ করাতে চাও তার সাথে যোগাযোগ করতে পারো। ওই ব্যক্তিটার অ্যাড্রেসটা হলো আপনার বানসারামপুর। সেটা আমরা পুরো তার
ওই এক্সাক্ট ঠিকানায় যেতে যাচ্ছি, জি, আমরা জাস্ট বাংসারামপুর থেকে তিনি হোমনা থানায় এসেছেন। আর আমাদের তিতাস থানার শেষ এবং হোমনা থানার শুরুতে একটা প্লেস রয়েছে, সেটার এই জায়গাটার নাম হলো মোমতলা বলে, একটা বিশাল কবরস্থান। আর সেখানে মোম নামে একটা গাছ এলাকার ভাষা বলা হয়, বা কেউ জিলিপি গাছও বলা থাকে, পেঁচা পেঁচা অনেক কিছু ধরে, কাটা প্রচন্ড, অনেক গাছ ছিল এখানে। আর জায়গাটা খুবই অন্ধকার এবং ভয়ানক ছিল। আর গাড়ি নিয়ে যেত রাত্রে, অনেক জনের অনেক সমস্যা হয়েছে। এখন জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, এখনো ভয় পায় মানুষ জায়গাটাকে। তো সেই প্লেসটাতে ঘটনাটা, সেখানে আপনার অমাবস্যা রাতের 2 বা 3 দিন পূর্বে একটা মহিলাকে দাফন করা হয়, কিন্তু ভাই জানতো না যেটা মহিলা কিনা। তো ওই ব্যক্তি ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে যে তুমি যদি অমাবস্যা রাতে কোনো কবর থেকে আমাকে একটা মাথার খুলিয়ে নিয়ে দিতে পারো, তাহলে তোমাকে আমি বিনিময়ে অনেক টাকা দেবো। পরিমাণটা দ্যাট মিনস হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার ভাইয়ের যে এই বিষয়গুলোতে সাহস বা অভিজ্ঞতা আছে, এটা অনেকের কাছে চলে গেছে। আরো কেউ একজন আপনার ভাইকে ব্যবহার করে কিছু একটা আনাতে যাচ্ছে। তখন উনি যখন কন্ট্যাক্ট করে 4 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে তখনকার দিনে। তারপর তিনি বলেন রাত্রে কাজ শেষ হলে তিনি চলে আসবে, পাশে থাকবে গাড়ি নিয়ে দূরে। পরে ভাই তার বন্ধুদেরকে সাথে নিয়েছেন, এই ব্যাপারটা যেহেতু খুবই একটা রিস্কেবল, সেজন্য তিনি তার কয়েকজন বন্ধুকে সাথে রেখেছেন। এবং এইটাও আনতে হবে ঠিক একই অবস্থায়, পূর্বের মতো গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। এবং এবারও কি তাকে একাই যেতে হবে? না, এটা সম্মিলিত ভাবে যাচ্ছে। কিন্তু এইখানে অমাবস্যা রাত্র ছিল, আর যেহেতু কবরস্থান ছিল, ব্যাপারটা খুবই ভয়ানক ছিল জায়গাটা। তো রাস্তা থেকে ছোট্ট একটা গর্তের মতো, একটা খালের মতো একটা গর্ত, গর্তটার পশ্চিম পাড়া হচ্ছে এই কবরস্থানটা, যেটা মোমতলা। তো ভাই রাস্তাতে একটা ভার্চার ছিল, তখন সবগুলি ড্রেস খুলে ভার্চারের একটা ডালের মধ্যে রাখলো কাপড়গুলি, রেখে প্রত্যেকের হাতে একটা একটা রামদা নিয়েছে, বড় রামদা যেটাকে বলে, যে মাথা কাটতে হলে তো দা প্রয়োজন। তো সেজন্য তিনি এটাকে নিয়ে তার বন্ধুদেরকে বললো তোমরা আমার পিছিয়ে থাকো, আমি যেভাবে তোমাদেরকে বলবো তোমরা সেভাবে করবে। ভাই রেট দিচ্ছে। তারপর ভাই যখন আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলেন ওই মোমতলা কবরস্থানে ওঠার উদ্দেশ্যে, তখন তিনি লক্ষ্য করলেন যে যে কবরটা ছিল মাঝামাঝি ছিল, কবরটা ওই কবরস্থানের একদম মাঝামাঝি বিশাল বড় এক আকৃতির একটা ছায়া, কবরটার উপরে একটা বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। তিনি যখন আগাচ্ছেন ছায়াটা আস্তে আস্তে পিছনের দিকে নামছে, এবং ভাই যখন এক পর্যায়ে কবরস্থানের উপরে উঠে গেলেন তখন ছায়াটা এক পর্যায়ে দূরে গিয়ে বিলীন হয়ে গেলেন। তারপরে ভাই যখন কবরের পাশে গিয়ে দেখলেন যে কবরটা একেবারেই নতুন, 2 দিন আগে দেওয়া হয়েছে, তিনি কি করলেন তার বন্ধুদেরকে 4 জনকে চারদিকে দাঁড় করিয়ে তিনি মাঝখানে মাথা বরাবর, লাশের মাথা বরাবর তিনি অবস্থান করলেন, এবং মাথা বরাবর একজন লোক নামতে পারে এই পরিমাণ তিনি মাটি সরালেন এবং 4 গুলি সরালেন, বাঁশগুলি ছড়িয়ে। তারপর তিনি লক্ষ্য করলেন যে ভিতরে কোনো লাশ দেখা যাচ্ছে না, সাদা কাফন তো অন্ধকারে দেখা যাওয়ার কথা, এবং লাশ এটাতে ছিল, কিন্তু যখন তিনি করলেন তখন দেখলেন ভিতরে কোনো লাশ নেই। সাদা কাপড় মানে কাফনের কাপড় দেখা যাচ্ছে, কাফনের কাপড় দেখা যাচ্ছে না, লাশ নেই তো নেই। কাপড়টা তো একদম যখন সে খুঁড়েছে একদম তো মানে পারফেক্ট অবস্থায় ছিল। জি জি। তারপর কোন এটাকে এর আগে কখনো এটাকে মানে খোঁড়া হয় এরকম, খুলে দেখেন যে লাশ নেই। বলে কি ব্যাপার, এখানে তো দাফন করেছে 2 দিন পূর্বে, নতুন কবর, লাশ কোথায় গেল? তখন বন্ধুদেরকে বলে যে লাশ কোথায়? তখন ভাই বললো ঠিক আছে আমি দেখতেছি। তখন ভাই কি করলো, কবরের ভিতরে নামলো। এটা কিন্তু অনেকটা কবর তিনি ফাঁকা করে নিয়েছেন, ওটার ভিতরে তিনি নামলেন। নামার পরে কবরের ভিতরে নেমে দেখে যে পা দিল, পায়ে তো লাগার কথা ছিল, হয়তো চোখে দেখতে না পারে, কিন্তু তিনি চোখে দেখতে পায়নি, এবং পা দিয়ে দেখে যে কবরের লাশ আসলেই নেই। তিনি কবরের এক পাশে গেলেন, আবার ওই পাশ থেকে পিছনে ফিরে আসলেন, যেখান দিয়ে ঢুকেছেন এখান দিয়ে আবার উপরে উঠলেন, উঠে বললেন যে কি ব্যাপার, লাশ তো কবরে নেই। তখন সবাই ভয় পেয়ে যায়। তখন ভাই সবাইকে বলে যে তোমরা ভয় পেও না, এটা হয়তো আমাদের সাথে এরকম একটা অদ্ভুত কিছু করতেছে, আমরা যেহেতু এই কাজটা করতেছি, আর আসার সময় একটা ছায়া আমরা দেখেছি, অথবা এটার কোনো কিছু এফেক্ট হতে পারে আর কি। তারপর ভাই ভালো করে লক্ষ্য করলেন যে আমি একটু দেখি আসলে আছে কিনা। পরে দেখলেন যে এটা হেলান দিয়ে ভেবে বসে আছে, তোর পাশে লাশটা, মাথা তো মোড়ানো, মাথা দেখা যাচ্ছে না, এটা হেলান দেওয়া এইভাবে বসানো। প্রচন্ড ভাবে তিনি ভয় পেয়ে যান। আসলে উনি যে ওই সময় দেখছে ওটা কবরের ভিতরে, উনি তো কবরের ভিতরে নেমে আসলেন, ছিল না, উঠে এসে দেখে যে এটা হেলান দিয়ে বসা, প্রচন্ড ভয় পেয়ে যায় তিনি দেখে। তারপরে বন্ধুরা তো আরো ভয় পেয়ে যায়, বন্ধুদেরকে তিনি সান্ত্বনা দিলেন। অ্যাকচুয়ালি ভাই ছিল অত্যন্ত সাহসী, যার জন্য তিনি এখানে অবস্থানে এইভাবে মানে সুস্থ ছিলেন বা সেন্সলেস হননি। তখন তারপর তিনি ওই লাশটাকে বুক বরাবর এইভাবে জোরে থাবা মারে ধরার জন্য, যেটা মাথা কাটতে হবে, এক হাতে দাঁড়িয়ে বুক বরাবর থাবা মারে, ওই থাবাটা একদম নিচে গিয়ে পড়ে। ভাই এবারে ভিতরে হাত দিয়েছে তো, পরে দেখে যে লাশটা দেখেছিল বসা, কিন্তু হাতটা গিয়ে পড়েছে লাশটার শোয়া, আবার লাশটার শোয়া। তারপর হাতটা পড়লো বুকের উপরে, বুকের উপরে পড়তে তিনি বুঝতে পারলেন যে এই লাশটা একটা মহিলা। তারপর আস্তে আস্তে তিনি মাথার দিকে হাতটা নিলেন, দেখলেন মাথাটা অদ্ভুত ভাবে নড়াচড়া করতেছে। এটা একটা লাশ, কিন্তু মাথাটা নড়তেছে, লাশটা নড়াচড়া করতে, শুধু মাথাটা নড়াচড়া করতেছে। তারপর তিনি মাথার পাশে গিয়ে যখন মাথায় চুলে ধরলেন, দেখে চুলগুলি বড় বড়। তারপরে তিনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে হাত উঠে বললেন বন্ধুদেরকে যে এটা তো একটা মহিলার লাশ। তখন বললেন তো এখন জানতেন না এটা মহিলার লাশ? না, জানতেন না তিনি। এখানে গিয়ে তারপর জানলেন যে এটা মহিলা। তো তখন হঠাৎ করে মানে কি মনে করে তার ভিতরে একটা অনুশোচনা এসে যায় যে মহিলা তো একটা মা জাতি, আর আমি টাকার বিনিময়ে একটা কাজ করতে আসলাম, যদি আজকে এটা আমার মা হতো, এই একটা অনুশোচনা এসে যাওয়ার কারণে সেই কাজটা আর করেনি, মাথাটা কাটেনি। তারপর তিনি এখান থেকে তার বন্ধুদেরকে নিয়ে
পিছনে ফিরে আসেন। পিছনে ফিরে এসে যখন ওই বাঁশঝাড়ের কাছে আবার যান, যাওয়ার পরে তিনি কাপড়গুলি দেখলেন যে অনেকটা উপরে চলে গেছে কাপড়গুলি। আমার পূর্বের ঘটনার সাথে এটার অনেকটা রিলেট রয়েছে এই ব্যাপারটাতে। কাপড়গুলো অনেকটা উপরে চলে গেছে, তারপর যখন কাপড়গুলিতে হাত দিলেন দেখলেন সবগুলি কাপড়ই সাপ আকার ধারণ করে আছে, একদম জটলা হয়েছে সবগুলি। তারপর বন্ধুরা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তোমরা ভয় পেও না, আমি জানি এগুলো সাপ না, আমাদের কাপড়গুলি আমাদের সাথে একটা কিছু হচ্ছে, এই জন্য এরকম, তোমরা ভয় পেও না। তারপর তিনি আবারও ধরলেন সবগুলিকে, ধরে দেখে কাপড় রয়ে গেছে। তারপর ড্রেস যখন পরলেন, কিছুক্ষণ পরে ওই কন্ট্রাক্টর লোকটা এসেছিল, এসে তিনি ভাইকে বললেন কি ব্যাপার, আমার মাথা কোথায়? তখন ভাই বললেন যে না, এটা আমি আনতে পারিনি বা আনবো না। কেন? এটা একটা মহিলা, সে মা জাতি, আর আমার ভিতরে একটা অনুশোচনা এসে গেছে যে যদি আমার মা হতো তাহলে তো আমি এটা পারতাম না। তখন তিনি বলেন যে এই জন্য আমি এটা আনিনি। তখন ওই যে লোক কন্ট্যাক্ট করেছেন তিনি ভেবেছেন যেই লোক অমাবস্যার রাত্রে এরকম অবস্থান থেকে জীবিত ফিরে আসতে পারছে, এই লোক ছাড়া এই মাথাটা কেউ কাটতে পারবে না। আর উনি এই মাথাটাতে কি করতে পারবেন? উনি বাতাসের উপরে কোন একটা পাটি বিছানা বিছিয়ে এখানে বসে থেকে এই মাথাটাকে তার পাশে রেখে কিছু কুফরির মন্ত্রের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে পারবে। বসে থাকবে এখানে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে পারবে। এই জন্য সেই কন্ট্রাক্টটা নিয়েছে। ভাই ব্যাপারটা সম্পূর্ণ জানতো, আমাকে সেটা বলেছে যে কুফরির মাধ্যমে সেই কাজটা করতে পারবে এই খোলার মাথাটা দ্বারা। তখন তিনি বলেন যে এই ব্যক্তি ছাড়া তো আমি আর কাউকে দিয়ে এই জিনিসটা পাবো না, এখন তাকে দিয়ে যেভাবে হোক মৃত্যুর ভয় দেখে হলো এই কাজটা আমি তাকে দিয়ে করাবো। তখন তিনি পিস্তল বের করলেন, সাথে টাকাও দেখালেন যে এই দেখ তোর 4 লক্ষ টাকা বিট গেছে, তুই এখন এটা আনতেই হবে, আর নতবা। ভাই বলছে যে আমার টাকার দরকার নেই, আমি আনবো না এটা। তখন ভাইকে পিস্তল ঠেকালো যে যদি তুই না আনিস তাহলে শুট করে এখন তোকে মেরে ফেলবো। বাধ্য করে এটা আনার ব্যবস্থা, হ্যাঁ বাধ্য করতেছে ভাইকে। তখন ভাই যদিও ভাই যে তার মাথায় পিস্তল ঠেকেছে, তারপরে তিনি বলে যে একটা সাহসিকতা নিয়ে যে এটা যেহেতু আমাদের এলাকা এটা, সেজন্য বলো ও তো দূর থেকে আসছে, বলো তুই যদি আমাকে এখান থেকে মেরে এই হোমনা থানা পাড়ি দিয়ে বানসারামপুর যেতে পারিস তাহলে তুই চলে যা। তখন সে ভয় পেয়ে যাচ্ছে, নিশ্চয়ই সে কোনো সাধারণ নয়, তার কোনো লোক আছে। তখন সে ভয় পেয়ে যায়, অনেক কিছু বলে, তারপর বলে যে না তুমি যাই বলো আমি এটা আনতে পারবো না। তখন ওই লোক বাধ্য হয়ে ফিরে যায়, সে আর এই কাজটা করেনি। এখানে বাইরে ঘটনার পরিসমাপ্তি ঘটে, কিন্তু এখানে যদি শেষ হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। কিন্তু তারপরেও তার সাথে অদ্ভুত কিছু জিনিস বারবার ঘটতেছে। তার পিছনে এমন একটা জিনিস, তার পিছনে বিভিন্ন ভাবে তাকে এই জিনিসটা তার পিছনে এবং তাকে নিয়ে যেতে চাইছে। এটা কি ওই ঘটনার পর থেকেই তার সাথে কিছু একটা জিনিস অ্যাড হয়ে গেছে এবং তাকে আপনারা তো তার আচার আচরণও বুঝতে পারছেন নিজেরাও। তার আচার আচরণে সবসময় বোঝা যায় না, কারণ যখন তার উপর এটা ভর করে তখন তো মানে তার পরিচয় থাকে না, এরকম সে আর তার মধ্যে থাকে না। আর যেটা বাস্তব মানে তার মধ্যে সেন্স থাকা অবস্থায় যেটা ঘটে সেটা হলো তাকে বারবার এসে ডাকে এবং কি তাকে নিয়ে যেতে চায়, বিভিন্ন ভাবে লোভ দেখায় যে তোকে নিয়ে যাবো, তুই না গেলে তোর ক্ষতি হবে, তোর বাচ্চাদেরকে নিয়ে যাবো, নয়তো বা এরকম ভাবে তাকে বিভিন্ন ভয় দেখাচ্ছে। এখনো পর্যন্ত তিনি বিদেশে চলে গেছেন ওমানে, সেখানে পর্যন্ত তার সাথে এমন কিছু করছে, তাকে প্রতিদিন এরকম তাকে নিয়ে যেতে চায়। সে যদি অসম্মতি জানায় তাকে টর্চার করা হয়, সকালে তিনি গায়ের ব্যথায় বিছনা থেকে উঠতে পারেন না। এই ধরনের ব্যাপার তার সাথে এখনো কন্টিনিউ করছে এই ঘটনাগুলির পর থেকে। আসলে একটা কাজ করার আগে অনেক চিন্তা করা উচিত। এখন কিন্তু ওনার হাজার সাহস থাকলেও কোনো লাভ নেই, বিপদে কিন্তু উনিই পড়ে আছেন কন্টিনিউয়াসলি। যাই হোক, এটা শুনলাম আপনার ভাইয়ের এক্সপেরিয়েন্স। এছাড়া এই মাত্র যে আপনার এক্সপেরিয়েন্সটা শুনলাম আমরা, এছাড়া আরেকটা মনে হয় টিমের সাথে আপনার কথা হয়েছিল আপনার আপুর সাথে বা কোনো কিছু, আমরা কি একটু ছোট করে সেটা শুনতে পারি? জি অবশ্যই। আমার আপুর নাম ছিল সুবর্ণা। একদিন দুপুরবেলায়, ঠিক দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে একটু আমাদের বিলের দিকে যায়, আর বিলের পাশে একটা বিশাল বড় কবরস্থান ছিল যেখানে কিছু তাল গাছ ছিল, বড় বড় গাছ ছিল। তো আপু যখন সেখানে যায় হঠাৎ করে তার উপর একটা জিনিস আঘাত করে, তার গালে 4 আঙ্গুলে দাগ বসিয়ে দেয়। মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর FM 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। It's ABC Radio, on air 24/7. Tune in. ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং লোবান রয়েছে সাউন্ডে। রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। নিজের জীবনের অধিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন। আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892 আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল। ডর। আমার আপুর নাম ছিল সুবর্ণা। একদিন দুপুরবেলা, ঠিক দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে একটু আমাদের বিলের দিকে যায়। আর বিলের পাশে একটা বিশাল বড় কবরস্থান ছিল, যেখানে কিছু তাল গাছ ছিল, বড় বড় গাছ ছিল। তো আপু যখন সেখানে যায়, হঠাৎ করে তার উপর একটা জিনিস আঘাত করে, তার গালে 4 আঙ্গুলে দাগ বসিয়ে দেয়। যে দাগটা বাড়িতে আসার পরে আমি নিজে দেখেছি। তো বাড়িতে যখন আসলেন তার অবস্থা দেখলাম, মানে সে অন্যরকম ভাবে সে কথা বলছে। সে আমার আপা যে, এটা আমি বুঝতে পারতেছি না, সে অন্যরকম ভাবে কথা বলছে। কণ্ঠস্বর থেকে শুরু করে আচরণ সব অন্যরকম, বয়সটা জাস্ট আপুর, আর কথাবার্তা তার চালচলন অন্যরকম, একদম ডিফারেন্ট। তো এক ভাবি তাকে কিছু বলতে গেলে সে তাকে বকাঝকা করে, অন্যরকম মানে একটা কথা। তার বয়স কত ছিল তখন? ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3-4 বছর আগে। আমার আপা আমার 2 জনের বড়, বয়স হবে প্রায় 25-26 হতে পারে। তো এই যখন আপুর এরকম অবস্থা, তখন আম্মুকে জিজ্ঞাসা করলাম। আম্মু বললো যে এই যে তার গায়ে আঘাত করেছে, নিশ্চয়ই কিছু ভর করেছে, তো হুজুরকে নিয়ে আস। সাথে সাথে হুজুরকে নিয়ে এসে জোর করে আমরা 2 ভাই তাকে ধরলাম, এবং হুজুর এক পর্যায়ে দোয়া দরুদ পড়ে তাকে যে কোনো ভাবে এটা তার থেকে আলাদা করার চেষ্টা করে। কিন্তু ওটা প্রথমে যেতে চায় না। সে বলে যে আমাদেরকে ডিস্টার্ব করেছে কেন, এই জন্যই মেয়েকে আঘাত করেছি, এখন ওকে নিয়ে যাবো, এই ধরনের বিভিন্ন ভয় দেখায়। তারপর হুজুর যখন দোয়া দরুদ পড়ে তাকে জোর করে এবং কি কৌশল অবলম্বন করে, তখন সে যেতে বাধ্য হয়। আপুকে ছেড়ে দেয়, আপু সেন্সলেস হয়ে যায়, জ্ঞান ফিরে। আপু তারপর আর কোনো কিছু বলতে পারে না এই ব্যাপারে। এটা ছিল আমার সর্বশেষ ঘটনা। রাইট। তো যাই হোক, খুব ছোট করেই বলার জন্য আপনাকে ধন্যবাদ। বুঝলাম এই পজেশনের ঘটনাগুলো কিন্তু রেগুলারলি ঘটছে এবং অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে কোনটা পজেশন, কোনটা সাইকিয়াট্রিক প্রবলেম, আর কোনটা অ্যাকচুয়ালি টোটালি অন্য কিছু, আলাদা কিছু। মানে ভালো রকম একটা কনফিউশন আছে। তারপরে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর আপনি কোন মাদ্রাসার কথা যেন বলছিলেন? আমি বললাম এটা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসায় পড়াশোনা করি, হোস্টেলে থাকি ওখানে। তো আপনি যে আজকে আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলেন, আপনার ওখানের বন্ধুরা তো সবাই শুনবে বোধহয়? জি, সবাই অপেক্ষায় আছে কখন এই এপিসোডটা হবে, যে আমাদের ছাত্র ভাই নারিন্দা থেকে গেল, সে কখন মানে আমাদের এপিসোডটা শোনাবে। আচ্ছা, আমরা ডর টিমের কাছে যেটা শুনেছিলাম যে ওখানের কোনো হোস্টেল নিয়ে কোনো ধরনের কোনো কিছু একটা ঘটনা আছে, তো সেই ঘটনাগুলো কি? সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমি বড় ভাইদের কাছ থেকে যেটা শুনেছি, যে এই ভবনটা কয়েক বছর যাবত পরিত্যক্ত ছিল, আর যার জন্য এটার উপরে কয়েকটা 2 পাশ দিয়ে মানে বটগাছ জন্মায়, এগুলি অনেক জংলা হয়ে যায়। তো এই পরিত্যক্ত ছিল ভিতরে কেউ সহজে যায় না। ওই কোনো খাট ভেঙে গেলে ওটার ভিতরে নিয়ে ফেলে আসে, এরকম অন্ধকার ওটা। তো ওটাতে নাকি মানে যে কেউ যখন একা বের হতো রাতের বেলায়, তখন মানে কিছু না কিছু সে দেখতো। কিন্তু কি দেখতো? সে দেখতো যেন কেউ ওটার উপরে দাঁড়িয়ে আছে, বা হঠাৎ করে দৌড় দিয়ে এক রুম থেকে আরেক রুমে চলে গেল। এরকম ধরনের কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে ছাত্র ভাইরা, যেটা আমাকে বললো। আর আমি 2 বছর হয়ে এই হোস্টেলে অবস্থান করি, আমি তেমন বেশি জিনিস এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারি না। কিছুদিন পূর্বে এই ভবনটাকে ভেঙে ফেলা হয়, নতুন ভবন করবে, তাই এই ভবনটাকে ভেঙে ফেলা হয়। আশা করি আপনাদের হোস্টেলে এই ধরনের কোনো কিছু আর ঘটবে না, এবং সুমন এবং রেহানের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাইম ভাই আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আমার অনেক ঘটনা রয়েছে, যদি আপনারা শুনতে চান ডট টিমের সাথে আমি ইনশাল্লাহ যোগাযোগ করব। ডরে একবার যে আসে সে ডট টিমেরই একটি অংশ, আপনারাও জানেন। হয়তো ঘুরিয়ে ফিরে আবার কখনো নাইম ভাই আসবে, আরো ভয়ঙ্কর কোনো ঘটনা যদি তার সাথে ঘটে, সেটাও সে ডট টিমের সাথে বলবে। ওকে, ডট চলছে এবং একটার পর একটা ঘটনা তো আমরা শুনছি। তো এখানে এই মুহূর্তে যে আছে, এবার চল তার ঘটনাটা শুনি। আর পরিচয়টা একটু প্রথমে জেনে নিই। ভাই আপনার নামটা? জি, আমার নাম শরীফ ভাইয়া। শরীফ, কি করেন আপনি? আমি লেখাপড়া করি। তো ওকে শরীফ ভাই, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, এবং সেই জন্যই আপনাকে এই ডরে ইনভাইট করা হয়েছে। সো আমরা কোন ঘটনাটা, অর্থাৎ যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে যাচ্ছেন আমাদের সাথে, এটা কি আপনার নিজের সাথেই ঘটেছে নাকি অন্য কারোর সাথে ঘটেছে? জি ভাই, এটা আমার নিজের লাইফেই ঘটে যাওয়া একটি ঘটনা। ওকে, তাহলে আমরা এই ঘটনাটা শুনি। কতদিন আগের ঘটনাটা? এটা আজ থেকে 1 বছর আগের। ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি কি হয়েছিল।
জি ভাই, আসলে আমি ভালো বলতে কি ফুটবল খেলি। তো আমি এক জায়গায় ফুটবল খেলতে গেছিলাম একটু দূরেই। তো ফুটবল খেলতে যাওয়ার পর দূরে বলতে আমার বাসা কাপাসিয়া। আচ্ছা, কাপাসিয়া রাউনাইট। আমি ফুটবল খেলতে গেছিলাম কিশোরগঞ্জ। ওকে। ফুটবল খেলায় জয়লাভ করছি। ফুটবল খেলে আসার পরে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, 9:30 কি 10টা। তো দিনটা ছিল গরমের দিন ওই রকম। তো গরমের দিন থেকে আসার পরে রাত 10টা বাজে, বাসায় এসে থেকে কারেন্ট নেই। তো আমাদের বাড়ির পাশেই একটু দূরেই একটা লিচু বাগান ছিল, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। তো গরমের দিন ওইখানে একটা মাছা ছিল, মাছায় যে বসি আর কি বাতাস করার জন্য। তো বাতাস খাইতেছি আর ফেসবুক ইউজ করতেছি, বন্ধুদের সাথে চ্যাট করতেছি। তো ওই সময় আর কি যে চ্যাট করতে করতে আপনার রাত প্রায় 12:30 কি 1-1:30 বাজে গেছে। আমি কখন বলতে পারি না যে এত রাত হয়ে গেছে। তো চ্যাট করার এক পর্যায়ে হঠাৎ করে পাশের একটা নারিকেল গাছ ছিল, লিচু বাগানে নারিকেল গাছ ছিল। লিচু বাগানের বসে কোনো বাড়িঘর ছিল না, কোনো মানুষ। আপনি কারেন্ট ছিল না বলে গরম লাগছিল, সেই জন্য একটু বাতাসের মধ্যে বসেছিলেন। যে কারেন্ট ছিল না বলে গরমের জন্য বাতাসে বসে করতেছিলাম। তো এত রাত এখানে থাকার আমার কোনো ইচ্ছাই ছিল না। ফেসবুক ইউজ করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে তাও আমি জানি না। আচ্ছা আচ্ছা। তো পাশে একটা আপনার নারিকেল গাছ ছিল, নারিকেল গাছ থেকে হঠাৎ করে যেন কি একটা পড়লো। আমার মনে হচ্ছে একটা শব্দ হলো আর কি, বিকট ধরনের একটা শব্দ হলো। তো শব্দ হওয়ার পর আমি তেমন একটা পাত্তা দিলাম না বিষয়টা নিয়ে। তারপর আমি আবার ফেসবুকে চ্যাট করতেছি, চ্যাট করার পর আবার আপনার 2-3 মিনিট পর আবার একটা শব্দ হলো। তো আবারও কিছু পড়লো। এবার আমি বিষয়টা একটু পড়েছে কি এমন হতে পারে, নারিকেল গাছে অনেক সময় তো নারিকেল পেকে গেলে অনেক শুধু শুধু পড়ে যায়, নারিকেল পড়ার মতো শব্দ নাকি? না না ভাই, এটা নারিকেল পড়ার মতো শব্দ না, শব্দটা একটু বিকট অন্যরকম একটা শব্দ ছিল আর কি। তো আমি ওই দিকে তাকাইলাম, তাকানোর পর একটা মানুষের মতনই, মানুষ বলা যাবে না, একটা মানুষের মতোই কি যেন একটা নারিকেল গাছ থেকে পড়লো। আমার মনে হইতেছে যে পুরোপুরি দেখাও যাইতেছে না। আমি একটু কনফিউশন করে গেলাম যে এত রাতে এখানে কি আসলো, এত রাতে তো এখানে কোনো মানুষ আসার কথা না। তারপর আমি একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর দেখলাম লোকটা ওখানে দাঁড়ায় আছে। তার মানে কি একটা মানুষের মতন আর কি, কিছু একটা মানুষের মতন আর কি দাঁড়ায় আছে। তো আমি ওনাকে বললাম এখানে কে, আপনি কে? উনি কোনো আনসার দিতেছে না। তো আমি বারবার জিজ্ঞেস কে আপনি এত রাতে এখানে কি করেন? তো উনি কোনো আনসার দিতেছে না। হঠাৎ করে একদিকে দৌড় দিল। দৌড় দেওয়ার পর আমি আবার বসে বসে ফেসবুক ইউজ করতেছি, মেসেজ করতেছি একজনের সাথে। মেসেজ ইউজ করার পর হঠাৎ করে দেখি আপনার ওইখানে মোমবাতি প্রথম জ্বালাইলে যেরকম একটা ছোট ধরনের একটা আগুন হয়, তো ওইরকম একটা আগুন মাটি থেকে 3 থেকে 4 হাত উপরে জ্বলতেছে। যে মাটি থেকে আমার আগুনটা লাইক ভাসমান একটা আগুন। তো আমি চিন্তা করতেছি যে এইখানে তোরাতে আগুন কে ধরালো বা একটা লোক আসলো, ব্যাপারটা কি? তো আমি করতেছি, হঠাৎ করে দেখি আস্তে আস্তে আগুনটা আপনার ছোট থেকে বিশাল আকার ধারণ করছে। যেমন মনে করেন যে 2-3 জায়গা জুইরারকে আগুনটার একটা স্থান নিছে, জায়গা নিছে। তো আগুনটার আলো আপনার চারদিকে ছড়ায় পড়ছে। আগুন জ্বললে যেরকম আলো জ্বলে আর কি, চারদিকে দিয়া অন্ধকার জায়গাও আলোকিত হয়ে যায়। তো আমি দেখতে পাইতেছি যে চার সাইডে আগুন আলোকিত হয়ে গেছে। এমনকি আগুনের যে একটা আলো, এটা আমার গায়ে এসে পড়তেছে। তো আগুনের এত বড় একটা আগুনের হলে আমার গায়ে যদি এসে পড়ে তাহলে অবশ্যই আগুনের তাপ শরীরে লাগবে, কিন্তু চতুর্দিকে অনেকটাই আলোকিত হয়ে যাবে। চতুর্দিকে অনেকটা আলোকিত হয়ে যাচ্ছে। তো আগুনটার কোনো তাপ আমার শরীরে লাগতেছে না। যে আগুন জ্বলতেছে, গরমের দিন, এমনিতেই গরম, আবার আগুন জ্বলতেছে, আগুনের তাপ তো অবশ্যই আমার শরীরে লাগার কথা। আর যখন আলোটা জ্বলছিল, এত বড় হয়ে গেল, আশেপাশে চতুর্দিকে দেখা যাচ্ছে, তো তখন কি আপনি কাউকে দেখতে পেয়েছেন ওই আলোতে? না, ওই আলোতে ওইখানে কোনো মানুষজন বা ওই যে একটু আগে যে ইয়েটা দেখলাম ওইরকম কোনো কিছু আমি ওইখানে দেখতে পাই নাই ভাইয়া। তারপর কি হলো? তারপর আগুনটা প্রায় 4-4.5 মিনিট জ্বললো। তারপর ঠিক যতটুকু সময় নিয়ে আগুনটা ওই বড় হয়েছে, ঠিক ততটা সময় নিয়েই আপনার আগুনটা আস্তে আস্তে আবার ওই ছোট আকার ধারণ করলো। তখন আমার কাছে বিষয়টা হলো এক ধরনের ভয় কাজ করতেছে ভিতরে, আবার আরেক ধরনের দেখার জন্য কিউরিওসিটিও কাজ করতেছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ঘটে গেল। আমার চোখে আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এরকম ঘটনা আমার লাইফে ঘটে নাই। তো আগুনটা ছোট হইয়া আবার ওইখানে নিভা গেল, একদম ভ্যানিশ হয়ে গেল, একবারে
উধাও হয়ে গেল। তারপর আমি ওইখান থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি আসলে কি হলো, কেন হলো এরকম। তো এই জিনিসটা আমি কারোর সাথে শেয়ার করি নাই, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিন আমি চিন্তা করলাম যে ওই জায়গায় ঘটনাটা ঘটলো, জায়গায় দেখি কি আসে বিষয়, যে কেউ আগুন কি জ্বালাইছিল। যদি আগুন জ্বালায় তাহলে তো কোন রকম মানে একটা প্রমাণ বোঝা যাবে। তো পরের দিন আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে আসলে আগুন যে মানে জ্বলা ছিল ওই রকম কোনো কিছু এখানে একদম কোনো মানে চিহ্নই ওইখানে নাই। তো এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। যে এই হচ্ছে আমার আসলে এটা জানি না কতটুকু ভুতুরে কতটুকু কি, তবে অদ্ভুত অবশ্যই, যেটার মানে আসলে আপনিও বুঝতে পারছেন না যে আমার কাছে কি হলো, আমার কাছে নিজেরাও বুঝতে পারছি না। খুব ভয়ঙ্কর লাগছে যে আমার লাইফে এরকম ঘটনা ঘটে নাই, কি থেকে কি হয়ে গেল। যাই হোক, আলটিমেটলি আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, এটা হচ্ছে সবচেয়ে সুখবর। সো যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার ঘটে গেছে, সেই জন্য আপনি ডরে এসছেন, এবং যে কোনো ধরনের অদ্ভুত এক্সপিরিয়েন্সের জন্যই ডর টিম আপনাকে স্বাগত জানাবে, সবাইকে স্বাগত জানাবে। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার এই অদ্ভুত এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন, বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। FM 89.2। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাতের গভীরে পৌঁছে গেছি আমরা। 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, রাসেল, সুফল, নাইম এবং শরীফকে নিয়ে ডরের ৭৭তম পর্ব চলছে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আবারও বলছি 09613892 ডর। তো ঘটনা তো শোনা হয়েই গেল এক এক করে, আস্তে আস্তে 4 জনের গল্প শুনে ফেললাম আজকে, না? রাইট। এবং কিছু কিছু ঘটনা তো একদম সত্যিকার অর্থে গায়ে কাটা দেওয়ার মতো। এক্স্যাক্টলি, সত্যিকার অর্থে গায়ে কাটা দেওয়ার মতন। আসলে সুমন, তোর কাছে হয়তো লাগছে গায়ে কাটা দেওয়ার মতন, আমার কাছে হয়তো লাগছে, বা যারা বলছে তাদের কাছে হয়তো লাগছে, কিন্তু অনেকের কাছেই হয়তো আবার খুব একটা ওইরকম মনে হচ্ছে না। না, হবে না। কেউ ধরেন আপনি এখন ঠিক আপনার ঠিক বাসায় লাইট জ্বালিয়ে কাঁথা বা কম্বলের নিচে বা লেপের নিচে শুয়ে টিভি দেখতে দেখতে কিংবা হেডফোন কানে দিয়ে আপনি যখন শুনছেন ঘটনাটা, আপনার এটা ওইভাবে ফিল করাটা হয়তো সবসময় পসিবল হবে না। রাইট। এবং সব ধরনের ভয় সবাইকে কিন্তু টাচ করে না। যেই ভয়টা আপনার লাগছে না সেই ভয়টা আরেকজনের লাগতেই পারে। আপনি হয়তো আগুনকে একেবারেই ভয় পান না, আরেকজন হয়তো আগুন দেখলেই লাফ দিয়ে ওঠে, তাই না? আপনি হয়তো পানির ধারে কাছে যেতে পারবেন না, সেই আগুনে ভয় পাওয়া মানুষটা হয়তো সমুদ্রে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করবেন, তাই না? এক একজনের ভয় এক এক জায়গায়। তাই প্লিজ আপনারা যারা আমাদের এখানে গল্প বলতে আসে, যারা তাদের এক্সপেরিয়েন্স গুলো বলতে আসে, তাদের এক্সপেরিয়েন্স সম্পর্কে এটা বানোয়াট, মিথ্যা, ব্লা 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 এই ধরনের কথাগুলো বলবেন না, কারণ অনেক ঘটনাই এমন পৃথিবীতে ঘটে যেটার আলটিমেটলি কোনো লজিক নেই। এবং আসলে এটা আমি বারবারই একটা কথা বলি যে এগুলো আমাদের কোনো মানে অকাট্য প্রমাণ দিয়ে আমরা বলতে পারবো না, নট পসিবল। এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছে এবং এটাই ট্রু।
সেটাই, এটা সম্ভব না। কারণ মানে আমরা যদি সেইভাবে বলতে যাই, আমরা ভূতই প্রমাণ করতে হয়তো পারবো না। এক্স্যাক্টলি। ফর এক্সাম্পল, আমার ইদানিং প্রায় একটা করে স্টোরি বলি অনেক সময়, যে কিভাবে মানুষ অদ্ভুত ভাবে মৃত্যুবরণ করেছে। হঠাৎ করে তোর এই কথা থেকেই মনে আসলো যে আমরা দেখতে পাই না, কিন্তু একসময় অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। ফর এক্সাম্পল, আমাকে ইনবক্স করেছিল কোনো একজন অনি নামে কেউ একজন, খুব সম্ভবত অ্যালান জিলস নামে একজনের কথা। এই লোকটা 64 বছর বয়সে মারা যায়। বাট দ্য স্টোরি ইজ, উনি খুবই ইন্ট্রোভার্ট টাইপের পার্সন ছিলেন, মানে নিজের মধ্যে নিজে থাকতেন। তার ম্যাক্সিমাম বন্ধু বলতে ছিল অনলাইনে গেম খেলতে খেলতে কথা বলতে যেই বন্ধু হয় সেই বন্ধু, যাদের সাথে আসলে কখনো সরাসরি দেখাই হয় না। ট্রু, কখনো সরাসরি দেখাই হয়নি। খুব দূরসম্পর্কের একটা বোন না কে যেন ছিল কোনো এক শহরে, সে মাঝে মাঝে আসতো 6 মাস বা 1 বছরে একবার, আর সেও এরকম দেখতে যেত। তো ঘটনাটা হঠাৎ করেই একদিন ঘটে। এই লোকটা সচরাচর বেকারি ছাড়া আর কোথাও তেমন যেত না, একটু বাজারে টাজারে গিয়ে কিছু কিনে আসা ছাড়া। হঠাৎ করে ওই দিন সে একটা জার্নি করে। আমার এক্সাক্ট স্পট গুলোর নাম মনে নেই, আমি জাস্ট বাংলাদেশ হিসাব করে বলি যাতে সবাই একটু ধারণা করতে পারে ব্যাপারটা কিরকম। ব্যাপারটা এরকম ছিল অনেকটা, যে লোকটা ঢাকা থেকে প্রথমে সাপোজ গাজীপুর গেল, গাজীপুর থেকে সে গেল সাভার, সাভার থেকে সে আবার ঢাকায় ব্যাক করলো, ঢাকা থেকে তারপরে সে আবার চলে গেল গাজীপুর, এবং গাজীপুরে 3 দিন পরে তার মৃতদেহ উদ্ধার হলো। এই জার্নিগুলো যে সে কেন করেছিল, প্রত্যেকটা জায়গায় প্রায় 30 মিনিটের মতন সে কাটিয়েছে, এটা কেউ জানে না, পুলিশের পক্ষে জানা সম্ভব হয়নি। জার্নিগুলো তারা সে যে করেছে সেটা জানতে পেরেছে কারণ ওদের দেশের টেকনোলজিক্যাল সিস্টেম অনেক উন্নত, এবং প্রত্যেকটা স্টেশনে স্টেশনে সিসি ক্যামেরা থাকে, এবং প্রত্যেকটা স্টেশনের র্যাপিড চেকিং এর পর তারপরে একটা টাইমে গিয়ে ওরা টের পায় যে হ্যাঁ এই লোকটা এই 3 জায়গায় এই 3 সময় গেছে। কিন্তু মাঝখানের টাইমটাতে যে সে কি করেছে সেটা কেউ জানে না। সেকেন্ড থিং ইজ, পুরো এই 5 সেকেন্ড করে 15 সেকেন্ডের 3টা স্টেশন থেকে ক্লিপগুলোর মধ্যে মাঝখানে একবার যেখানে তার মৃতদেহটা পাওয়া যায়, মানে সাপোজ আমরা ধরলাম গাজীপুর স্টেশনে, সেখানে একটা লোকের সাথে তাকে 1-1.5 সেকেন্ডের জন্য কথা বলতে দেখা যায়। ওই লোকটাকে এখনো ট্রেস আউট করা যাচ্ছে না, ওই লোকটাকে। বাট দেখে যতটুকু মনে হয় বড়জোর এমন হতে পারে যে ওয়াজ দ্য টাইম, কয়টা বাজে, এতটুকু। এর চেয়ে বড় কোনো ইন্টারাকশন ওটা ছিল না। এটা হচ্ছে একটা রহস্য। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তার লাশটা পাওয়া যায় একটা লেক, বাট লেকটা অতটা ভরাট না, অত ডুবে যাওয়ার মতন লেক না, বাট ওই লেকের পাশে উলঙ্গ অবস্থায় শুধু এক পায়ে একটা মোজা ছিল, আর কোনো কিছু ছিল না। বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ ছিল সারা শরীরে, কিন্তু ডুবে যাওয়ার কোনো সাইন এন্ড সিগনেচার ছিল না। এবং তার মুখের ভেতরে তার আইফোনের যে হেডফোনটা থাকে, সেই হেডফোনটা দিয়ে তার মোজাটাকে পেঁচিয়ে তার মুখের ভেতরে জোরে সেটে দেওয়া। এই অবস্থায় তাকে পাওয়া যায়, এবং তার জামা কাপড় কোনো কিছুর আজ পর্যন্ত কোনো ট্রেস নেই, কোনো মোটিভ নেই। এই লোকটার কোনো শত্রু ছিল না, এমনকি কোনো বন্ধু খুব একটা ছিল না। যেভাবে মৃত্যুটা হয়েছে সেটা আত্মহত্যা হওয়া সম্ভব না। সো ইউ নেভার নো। সেটাই। আর যেই কথা রেহান বলছিল, এবং ওর কথার সূত্র ধরেই আমরা যদি চলে আসি, আজকেও কিন্তু আমরা এটা লেকের পাশে না বসলে একটা পুকুরের পাশে বসেছি, রাইট। এবং এই পুকুরটাতেও কিন্তু অদ্ভুত ধরনের কিছু ঘটনা আছে, যেই ঘটনার সূত্রটা আসলে না এখানকার মানুষ খুঁজে পেয়েছে, না আমরা কোনো কিছু একটা লিঙ্ক বের করতে পেরেছি। সেটাই। তবে কেন বাক্সটা যদি একবার দেখতে পারতাম দোস্ত, তাহলে হয়তো বা কিছু একটা আমরা ধারণা করতে পারতাম। এক্স্যাক্টলি, বাট সেটাও সম্ভব হয়নি। সো এবার আমরা একটু ঘটনার দিকে যাই, যে এত দূরে কেন আপনাদেরকে নিয়ে এসেছি, ওয়াই হিয়ার, আমরা কেন এখানে। রাইট, সেই ঘটনার দিকে যাই। ঘটনাটা আজ থেকে প্রায় 8-10 বছর আগের ঘটনা, এবং যখন এই পুকুরটা এখন যে অবস্থায় আমরা দেখছি, অফকোর্স যে আপনারা যারা শুনছেন তারা দেখতে পাচ্ছেন না, তবে আমরা চেষ্টা করছি আমাদের কথায় আপনাদেরকে পুকুরটা দেখানোর জন্য। পুকুরটা বেশ বড় সড়ই একটা পুকুর, এবং বর্তমানে পুকুরটা শুধুই বাণিজ্যিক কাজে ব্যবহার হয়। এবং একটা সময় কিন্তু আমরা যেখানে এসেছি পুকুরটা থেকে খুব বেশি দূরে না, প্রায় একটা ছোটখাটো একটা মহল্লার মতো আছে, প্রায় 10-12টা ফ্যামিলি আছে। পুরো ফ্যামিলিটা এই পুকুরের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা ব্যবহার করতে সবগুলো ফ্যামিলি তাদের গৃহস্থালী কাজের জন্য। কিন্তু এখন আর তারা সেটা করে না, এটার একটা যথেষ্ট ভয়ঙ্কর একটা কারণ ঘটেছে, সেজন্য করে না। তো একটা সময় এই পুকুরটাতে মাছ চাষ করা হতো, মানে গৃহস্থালী কাজের পাশাপাশি চাষ করা হতো, এবং মানে ঘরোয়া ভাবে পোনা ছাড়া হতো আর কি, সেটাই, কিছু মাছ আসে আর কি। এবং ওগুলা পাহারা দেওয়ার জন্য ঠিক আমরা যেখানে বসেছি এর একটু সামনে একটা মাচা করা ছিল, সেই মাচাতে বসে পাহারা দেওয়ার জন্য একটা লোক সবসময় এখানে রাতের বেলা স্টে করতো। এবং আসলে তার সাথেই এই ঘটনাটার সূত্রপাত। হ্যাঁ, তার সাথেই ঘটনাটার সূত্রপাত শুরু হয় বলতে আসলে সূত্রপাতটা যে কোথায় এটা আমরা জানি না, বাট তাকে দিয়ে আমরা প্রথমে টের পাই যে একটা ঘটনা এখানে আছে। বিকজ এই লোকটা অ্যাকচুয়ালি আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি, কন্ট্যাক্ট করেছে তার কাছের একজন, অনেক কষ্টে তার কাছ থেকে আমরা যেভাবে বুঝেছি, আঞ্চলিক ভাষার কারণে আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেন না, বাট আমরা মোটামুটি ট্রান্সলেট করে করে বুঝেছি আর কি। তো যাই হোক, উনি
যে ঘটনাটা এখানে উনি পাহারাদার ছিলেন, যে ওই মাছ একটু আগে সুমন বলছিল যে যেই মাছগুলো এখানে পোনা ছাড়া হতো ঘরোয়া ভাবে বিভিন্ন ভাবে, ওই মাছগুলাকে পাহারা দেওয়ার জন্য এখানে থাকা। তো ওনার ছিল এই দায়িত্ব। ওনার নাম হচ্ছে আলমগীর। তো আলমগীর ভাই এখানে থাকতেন এবং এই টোটাল জায়গাটা উনি পাহারা দিতেন। একই সাথে মানে শুধু পুকুর না, বাড়িগুলোর একজন কেয়ারটেকার হিসেবেও কিন্তু উনি ছিলেন। ওনারকে সবাই কাজে লাগাতো আর কি, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, এই টাইপের একটা ক্যারেক্টার। সোজা কথা, আপনারা হয়তো বুঝতে পারছেন অলরেডি। এখান থেকেই এক একদিন এক এক বাড়ি থেকে সে খাবার পেত, খাবার খেত, এই ধরনের অবস্থা। তো ব্যাপারটা যেটা হয়, হঠাৎ করে উনি প্রচন্ড দুঃস্বপ্ন দেখতে লাগলেন একটা সময়, এবং স্বপ্নটা একই রকম স্বপ্ন। সেটা হচ্ছে ঠিক সে ঘুমিয়ে আছে, কিন্তু ঠিক তার পাশেই মানে যেই পুকুরটা সে পাহারা দিচ্ছে মূলত, সেই পুকুরে কেউ একজন প্রচন্ড স্ট্রাগল করছে, এখনই ডুবে যাবে, বাঁচাতে বলছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। এবং তার মনে হচ্ছে যে আমার ঘুম কেন ভাঙছে না, ঘুম ভাঙলে তো আমি বাঁচাতেই পারি। এরকম বেশ কয়েকবার স্বপ্ন দেখার পরে তার কোন রকমের ঘুম ভাঙে, সে প্রচন্ড ভয় পায়। ভয়ে সে তাড়াতাড়ি পুকুরের দিকে টর্চ মারে। আমরা জানি এরা কিন্তু টর্চ নিয়েই থাকে সবসময়। তাড়াতাড়ি টর্চ মারে, নো, পানিতে কোনো মুভমেন্ট নেই, কোনো কিছুই নেই, তার এমনি মনে হচ্ছিল বিন্দু মাত্র একটা ওয়েভও নেই। হ্যাঁ, একটা বাতাসের যে ওয়েভ আছে সেটাও নেই পানিতে, কিন্তু ওই ওয়েভটা পাওয়া যায় যদি বাতাস বয়, ঢেউ পুকুরের মধ্যে দেখা যায়। ইভেন ওইটাও থাকে না। তো এরকম একটা পর্যায়ে একদিন সে মানে এরকম স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল, যখন সে স্বপ্নে একজনকে দেখতে পেল, যে একটা মেয়ে ডুবে যাচ্ছে, লাল নীল মিলানো জামা কাপড়ের পরা একটা মেয়ে, বয়স কত হবে 13-14, এরকম একটা মেয়ে খুব ঝাপাঝাপি করছে। এরকম একটা অবস্থায় আবারও তার ঘুম ভাঙে এবং সে ঘুম থেকে উঠে এবার টর্চ মেরে এবার কিন্তু ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে এবার পুকুরে দাপাদাপি চলছিল তখনও, এবং সে একজন কেয়ারটেকার বা একজন গার্ড হিসাবে তাকে আমরা চিনি। তার ইনস্টিংক্ট ইমিডিয়েটলি কাজ করে, মানে সে ডুব সেরে বা এই ধরনের কিছু একটা বলে সে লাভ, মানে ওটাকে রেস্কিউ করার জন্য সে আসলে টেন্ডেন্সিটাই এটা থাকে তাদের, যে পুকুরে একটা কিছু হলে এটা তো আমার দায়িত্ব। ইমিডিয়েটলি সে রেস্কিউর জন্য ঝাঁপ দেয়, টর্চটা ফেলে সাইডে লুঙ্গির মাচা বেঁধে সে লাভ দিল। লাভ দিয়ে অনেকক্ষণ হাতাহাতি, অনেক কিছু, বাট there was no one, কেউ নেই। অথচ কিন্তু দেখে লাভ দিয়েছে, একদম স্পষ্ট দেখেছে, স্পষ্ট সে দেখতে পেয়ে সে লাভ দিয়েছে। টর্চ দিয়ে সে জামার কালার পর্যন্ত দেখেছে। সো কতটুকু স্পষ্ট এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরে সে লাভ দিয়ে আর কোনো কিছু নেই, সে হালকা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে যেটা হয়, সে আস্তে আস্তে ঘাটের দিকে উঠে আসে আর কি, এবং উঠে এসে সে যখন সামনের দিকে আগাবে, তখন তার খাটের দিকে তাকিয়ে সে দেখতে পায় সেখানে একটা মেয়ে বসা, 14-15 বছর বয়স। মেয়েটার শরীরটা এমন ভাবেই ফুলে আছে যেন অনেকদিন পানির ভিতরে ডুবেছিল, এবং সে সুস্থভাবে বসে নেই। সে পেটে হাত দিয়ে কন্টিনিউয়াসলি বমি করছে, এবং বমিতে সবুজ রঙের পুকুরের পানি যেমন হয় না মাঝে মাঝে সবুজ হয়ে গেলে যেরকম হয়, ওই রকম পানি ঝরছে। এই দৃশ্যটা দেখে ওনার মানে প্রচন্ড ভয় লাগে। সে অনেক জোরে চিৎকার করে, চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন বের হয়ে আসে, বাট আর কোনো কিছুই দেখা যায়নি, কোনো কিছুই না, জাস্ট পানির ছিটাফোটা ছিল তার খাটের আশেপাশে, যেটাকে অনেকে ধরে নিয়েছিল তখন সে ভেজা অবস্থায় উঠে আসার কারণে হয়তো তার গায়ের পানিও হতে পারে। রাইট, এটা লজিক তাই বলবে। হ্যাঁ, সেটাই। বাট দ্য প্রবলেম বিগিন লেটার। এই ঘটনার পরে কিন্তু আমাদের আলমগীর ভাই এখানে আর কাজ করেন না। সে যা করে সেটা হচ্ছে, তার 2-3 জন ছেলে আছে, তাদের 3-4 জনকে একসাথে পাঠিয়ে দেয়, বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে আড্ডা টাড্ডা মারে, কোন রকম একটু খেয়াল রাখে, এই আসলো এই চলে গেল, এই অবস্থায় চালাচ্ছে। তো এরকম সময় এক সময় পুকুরে যে মাছ ধরার সময় যখন হয়ে আসে, তখন মাছ ধরার জন্য যে জালটা ফেলা হলো, সেই জালে মাছ ছাড়াও আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে একটা বাক্স, এবং বাক্সটা খুব সুন্দর করে পলিথিন দিয়ে মোড়ানো এমন ভাবে যাতে ভেতরটাকে এয়ারটাইট করা হয়েছে আর কি, যাতে পানি না যায়। তো ওই বাক্সটা উঠে আসে। সাধারণত গ্রামের মানুষের প্রচন্ড কিউরিওসিটি, তারা দিনের বেলা এটা খুঁজে পায়, সো ওই ধরনের ভয় ডরের ব্যাপারটাও তাদের মধ্যে কাজ করে না। তারা সুন্দর ওটা নিয়ে এটা খুলে সেটার মধ্যে যেটা পাওয়া যায়, একটা জামা, কিছু চুলের গাছা, একটা লেবু, আর কয়েকটা হাড়, খুব সম্ভবত মানুষের আঙুলের। রাইট, এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল, আমরা যেটা শুনেছি ওদের কাছে, যে বোঝা যাচ্ছিল এটা কোনো মানুষের হাতের হাড় হবে, হাতেরই হাড় হবে, মানে খুব ভাঙাচোরা অবস্থায় হলেও এগুলো ছিল। এই জিনিসটা উদ্ধার করার পরে এখানের কেয়ারটেকার যেহেতু আলমগীর ভাই, তো আলমগীর ভাইকেও তখন ডেকে নিয়ে আসা হয়েছিল, দেখেন আপনাদের পুকুরে কি পাওয়া গেছে। উনি তখন দ্বিতীয় এবং শেষবারের মতন ভয়টা পায়, সেটা হচ্ছে যে জামাটা ওখানে রাখা, উনি যে মেয়েটাকে দেখেছিল এই জামাটাই পরেছিল। রাইট, এবং সেম হুবহু কালারের ওই অংশটা, যেটা দেখে সে আসলে মানে পুরোপুরি মানে ভয় পেয়ে যায়। যেই ভয়টা ওই রাতে পায় নাই, তার চেয়ে বেশি ভয়টা পেয়ে গেছে এই জামাটা দেখে। সো
যেটা দেখছি যে দিনে দুপুরে আসলে এমন কোনো কথা নেই। আজকে আমরা সুফলের গল্প থেকেও বুঝলাম, এই অবস্থা থেকেও বুঝলাম যে ভয় আসলে যে কোনো সময় আসতে পারে, তোর দরকার হচ্ছে শুধু অবস্থা। সেটাই। আর এই ঘটনার পরে যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে যে পুকুরটা আপাতত তখনকার জন্য পরিত্যক্ত হয়ে যায়, সবাই ভয়ে ব্যবহার করা ছেড়ে দেয়। যেই ঘরগুলো আছে, গ্রামের যেই মানুষগুলো আছে, তারা এটাতে ভয়ে কেউ আসে না, এবং প্রায় 5-6 বছর পুকুরটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপরে ধীরে ধীরে, যেহেতু এখনো এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে, সো ধীরে ধীরে গ্রামের মানুষ আস্তে আস্তে একটু একটু করে ব্যবহার করা শুরু করে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি তারা ব্যবহার করে না, এবং পুকুরটার কাছে এখনো অনেকেই একা আসতে সাহস পায় না, স্পেশালি সন্ধ্যার পরে কেউ সন্ধ্যার পরে পুকুরটার ধারে কাছেও কেউ আসে না, এবং যদি দিনের বেলা আসে চেষ্টা করে যে মিনিমাম 2 জন যেন পুকুরটার কাছে আসা যায়, যে ভয়টা তাদের এখনো রয়ে গেছে। সেটাই। আর আমরা এই রাতের বেলায় বসে আছি এই পুকুরটার পাশেই, জানি না আমাদের পরিণতি কি, বা আমরা হয়তো অনেকজন আছি তাই হয়তো বুঝতে পারছি না, কিছু ঘটলেও হয়তো জানতে পারছি না, কিছু শব্দ হলেও হয়তো ভাবছি কেউ না কেউ কোথাও থেকে পুকুরে কিছু একটা ছুঁড়ে মেরেছে। সেটাই। আবার এমনও হতে পারে কোনো কিছু খুব নিবিড় ভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করছে। যাই হোক, আর সেদিকে না যাই, তার চেয়ে বরং আমরা চলে যাই। আজকে যেহেতু আমরা সবার এক্সপিরিয়েন্স শুনে ফেলেছি, এখন বিদায় নেওয়ার টাইম। সো সামনের সপ্তাহে আবারও কোনো একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে কথা হবে সুমন আর রেহানের। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর আমরা আজকের মতো শেষ করছি। আগামী বৃহস্পতিবার রাত 12টায় আপনার দরজায় আরো একবার কড়া নাড়বো আমরা। ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন। আরজে কিপ্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি। ডর মানে ভয়। Number 1 for entertainment. ABC Radio, only for you.